Assalamu alaikum. So welcome to all of you in our today's class. আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করব বি এবং ডি ইউনিটের। বি এবং ডিতে কী ধরনের প্রশ্ন হয়, কি প্যাটার্নটা ফলো করে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। তো আমার কথা যদি ক্লিয়ারলি বোঝা যায়, সব কিছু ঠিক থাকলে একটু অল রাইট লিখে পাঠাও, অল রাইট বা এভরিথিং ইজ ওকে, অথবা শুধু ওকে লিখে পাঠাও, সমস্যা নাই। তাহলে আমি আমার আজকের ক্লাসের মূল আলোচনায় চলে যাব তোমাদের ফিডব্যাক দেখেই। জি, তাহলে আমরা আর সময় নিতে চাচ্ছি না, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। তোমরা যারা এই কাজটা করেছো তারা ইয়েস লিখে কমেন্ট করবে। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 এবং 22-23 এবং ডি ইউনিট এবং বি ইউনিটের প্রশ্ন একবার দেখেছো কে কে? যারা যারা প্রশ্নটা দেখেছো তারা একটু ইয়েস লিখে পাঠাও। জি, বি ইউনিট দেখেছেন কিংবা ডি ইউনিট দেখেছেন, মোটামুটি গত বছরের প্রশ্নটা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এরকম যারা যারা তারা একটু ইয়েস লিখে পাঠান। জি, আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই অলরেডি প্রিপেয়ার্ড। আপনারা অলরেডি অনেকে প্রিপেয়ার্ড, আপনারা প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারছেন। তারপরেও আমি আজকে এটাকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আমার কথাগুলো আশা করি মিলে যাবে যদি আপনারা সত্যি প্রশ্ন দেখে থাকেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে দুইটা কথা প্রথমে বলতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তার ব্যাপারে দুইটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি অ্যান্ড ডি ইউনিট যে প্রশ্ন হয়, হ্যাঁ, তার ব্যাপারে আমার দুইটি কথা আমি প্রথমে বলতে চাই। একটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন হয়। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে অনেক প্রশ্ন আসে, এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ কোয়েশ্চেন আজ থেকে 3 বছর আগে আসা কোনো একটা পরীক্ষার প্রশ্ন দেখবেন ডিরেক্টলি চলে আসছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রথম যে কথাটা হচ্ছে, এখন আপনাদের অনলি ওয়ান কাজ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখা। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া। আপনি দেখবেন অনেক প্রশ্ন ডিরেক্টলি আগে আসছে, সেই প্রশ্নটা ডিরেক্টলি চলে আসে। এটা হচ্ছে প্রথম কথা। আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কথার প্রতি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে সবার আগে যেটা করতে হবে, কোয়েশ্চেন ব্যাংকগুলো শেষ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের প্রশ্নগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো, বিসিএসে আসা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বেশি বেশি দেখতে হবে। দ্যাট মিনস আপনার প্রিপারেশন হবে ফুললি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বেসড, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো সবচেয়ে বেশি দেখতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এটা নাম্বার ওয়ান হচ্ছে অ্যারাউন্ড 35% কিংবা 30%, 40%-এর কাছাকাছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে প্রশ্ন রিপিট হয়। এটা হচ্ছে প্রথম কথা সিউর ব্যাপারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। আমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের কথা বলি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, বিভিন্ন জায়গায় আসা এবং তোমার বিসিএসে আসা প্রশ্নগুলো, বিসিএস পরীক্ষায় আসা গ্রামারের প্রশ্নগুলো, লিটারেচার থেকেও আসতে পারে। লিটারেচারও সিইউতে প্রশ্ন অনেক হয়, আমি একটু পরে এটা ফুললি আলোচনা করব। বাট আমার প্রথম কথা হচ্ছে, আপনারা এখন প্রথম কাজ, নতুন করে কোনো গ্রামার শেখার দরকার নাই। এখন হলো বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এটা হচ্ছে প্রথম কথা। কোয়েশ্চেন ব্যাংক কই পাবে? বাজারে আছে। হ্যাঁ, বাজারে প্রশ্ন ব্যাংক আছে, ঠিক আছে, অ্যাভেলেবল প্রশ্ন ব্যাংক আছে। আপনারা কালেক্ট করে পড়াশোনা করবেন। ইয়েস, বিসিএস এর প্রশ্নগুলো দেখতেই হবে। ইয়েস, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, ইংরেজি লিটারেচারের প্রমিনেন্ট কিছু ব্যক্তির নাম আছে। রবার্ট ফ্রস্ট, জেন অ্যান অস্টিন, ফেমাস কিছু কথা প্রচলিত আছে ইংরেজি লিটারেচারে। হ্যাঁ,
উইলিয়াম শেক্সপিয়ার, এই যে বড় বড় যে সকল লিটারেচার বা সাহিত্যিকরা রয়েছেন, তাদের যে প্রমিনেন্ট যে বুকগুলো আছেন যেগুলো অনেক বেশি প্রচলিত, যেমন জন মিল্টনের যে কি বলে এটাকে, জন মিল্টন কবির যে ইয়াটা তোমার নামটা আমি ভুলে গেলাম, একটু বলেন তো। জন মিল্টনের যে বিখ্যাত এটা, প্যারাডাইস লস্ট, ইয়েস, প্যারাডাইস লস্ট। এই যে এটা একটা বিখ্যাত বিখ্যাত একটা জন মিল্টনের একটা বিখ্যাত মহাকাব্য নাকি, হ্যাঁ সম্ভবত এটা একটা মহাকাব্য বা উপন্যাস, যেখানে প্যারাডাইস লস্ট, ওই যে হাওয়া আলাইহিস ইসলামের যে স্বর্গ থেকে পৃথিবীতে চলে আসে এটার উপর যে ইয়াটা লেখা হয়েছে, এটা একটা বিখ্যাত গ্রন্থ। ইয়েস, প্যারাডাইস রিগ্যান্ডো তার মহাকাব্য একটা। ইয়েস, তো আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে ফেমাস যে ইংরেজি লিটারেচারের সাহিত্যিকরা রয়েছেন, লিটারেচারের নামগুলো আছেন, এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়। আমি এটা দেখলাম সিইউতে বি ইউনিট উভয় জায়গাতে প্রশ্ন হয়। তাহলে ইংলিশ লিটারেচারের ফেমাস সাহিত্যিকদের ব্যাপারেও জানতে হবে, কবি সাহিত্যিক এদের ব্যাপারে জানতে হবে, নোবেলিস্ট বা ঔপন্যাসিক এদের ব্যাপারে জানতে হবে, তাদের বিখ্যাত গ্রন্থগুলো জানতে হবে। অনেকটা বিসিএস এর ইংলিশ লিটারেচারের প্রিপারেশনটা, বিসিএস এর ইংলিশ লিটারেচারের 15 মার্কের যে প্রিপারেশন নিতে হয়, সেখানে যে মৌলিক কথাগুলো আছে এগুলো থেকেও প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয়ে। তারপর 3 নাম্বার হচ্ছে বিখ্যাত গ্রন্থগুলো, তারপর হচ্ছে কোন লেখক কোন সময়ের, কেমন, কোন লেখক কোন সময়ের, অর্থাৎ মানে কোন কবি রোমান্টিক পিরিয়ডের কবিকে, এলিজাবেথ পিরিয়ডের সাহিত্যিককে, এটাও পরীক্ষার প্রশ্ন আছে। মানে ইংলিশ লিটারেচার থেকে সিইউতে আপনার এই যে সাহিত্যিকদের অনেক সময় একটা উপন্যাস লিখে বলছেন এটা কে লিখেছেন, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আসতে পারে হচ্ছে বিখ্যাত তাদের যে উপন্যাসগুলো আছে এটা কে লিখেছেন। তারপর ইংলিশ লিটারেচারের মধ্যে তোমরা আর বিগত সালের প্রশ্নগুলো দেখলে মোটামুটি যেগুলো ফেমাস নাম করা এগুলো থেকে প্রশ্ন হয়, খুব বেশি অড ইংলিশ লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন দেয় না, ঠিক আছে, খুব বেশি অড কিছু থেকে প্রশ্ন দেয় না। ইয়েস, আমি একটু পরে কিছু প্রশ্ন দেখালে দেন আপনাদের কাছে বুঝে আসবে আর কি। হ্যাঁ, ইংলিশ লিটারেচারটা পড়তে হবে, আর বিগত সালের প্রশ্নগুলো দেখলে মোটামুটি চলে আসবে। তোমরা বিগত সালের প্রশ্নে যে সকল লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে তার অপশনগুলো থেকে দেখে মানে একটু অপশন সহ ভালো করে বিস্তারিত পড়লে আপনারা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখাটা খুব জরুরি, আর ইংলিশ লিটারেচারটা একটু পড়তে হবে, কবিদের সম্পর্কে জানতে হবে, তাদের বিখ্যাত যে গ্রন্থগুলো আছে কোনটা বিখ্যাত যদি উপন্যাসগুলির নামগুলো যে আছে সেগুলো একটু দেখতে হবে। তারপর হচ্ছে কোন লেখক কোন সময়ের, কে রোমান্টিক পিরিয়ডের কবি, কে এলিজাবেথ পিরিয়ডের, এটাও পরীক্ষা আসছে আমি দেখলাম। হ্যাঁ, তাহলে 2 নাম্বার হচ্ছে এটা। তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনটা অবশ্যই দেখতে হবে এবং ইংলিশ লিটারেচারটা একটু দেখতে হবে, এই দুইটা বিষয়। তোমরা যারা ফোকাসের স্টুডেন্ট তারা ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে হচ্ছে আমরা যেটা পড়েছি সেখানে হচ্ছে ফিগার অফ স্পিচটা পড়েছি স্পেশালি আমরা, ঠিক না, ফিগার অফ স্পিচটা পড়েছি। তারপর টেক্সট বই পড়তে গিয়ে আমরা কবিদের নাম সম্পর্কে জানছি, ঠিক না, কিছু কিছু কবিদের নাম সম্পর্কে জানছি, টেক্সট বইয়ে যে সকল কবিদের নাম আছে কবিতার মধ্যে, হ্যাঁ এই 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 লেখকের যদি বিখ্যাত কোনো গ্রন্থ থাকে এগুলো একটু দেখতে হবে, এটা হলো কথা। হ্যাঁ, মানে টেক্সট বইয়ে যে সকল কবিতা আছে সে সকল কবিতার যিনি লেখক, ওই লেখকের বিখ্যাত আর কি আছে ওই কেন্দ্রিক একটু করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ হবে। এবং বিগত সালে আসা লিটারেচারের প্রশ্নগুলো যদি একটু ভালোভাবে তোমরা পড়ো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এখন মানে ইংলিশ লিটারেচারে খুব ডিপ থেকে কোনো প্রশ্ন হয় না, বহুল প্রচলিত উপন্যাস, বহুল প্রচলিত লেখক, বহুল প্রচলিত সাহিত্যিক, এই ধরনের মানে এরকম ফেমাস জায়গা থেকে প্রশ্নগুলো করে। একেবারে খুব যে আননোন কোনো কিছু লিটারেচারের একদম যেটা মানুষ সাধারণত নাম শুনে নাই এরকম খুব একটা প্রশ্ন করে না আর কি। হ্যাঁ, লিটারেচার থেকে যখন প্রশ্নটা হয়, আমি আশা করি তোমাদেরকে এই দুইটা বিষয় বুঝাইতে পারছি। তাহলে এখন হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, বিসিএস এর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে মূলত বিগত সালে আসা প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবে।
তারপর হচ্ছে আপনার ইংলিশ লিটারেচারের ওই বিসিএস এর যে ইংলিশ লিটারেচারের যে মোটামুটি প্রিপারেশন, ওটার বেসিক একটা প্রিপারেশন একটু নিলে তোমাদের হয়ে যাবে। এবং লিটারেচার রিলেটেড যে সকল প্রশ্ন বিগত সালে আসছে এই প্রশ্নগুলো দেখলেই হবে। ঠিক আছে, আপাতত এই জিনিসটা তোমরা একটু তোমরা যারা দরকার ওরা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট নাও, সমস্যা নাই। না, ফিগার অফ স্পিচ আমি শুধু দেখলাম একটাই, হাইপারবোলিটা আসছে গত 2 বছরের প্রশ্নে। আমি খুঁজে দেখলাম যে ওরকম সিমেলি, মেটাফোর, অক্সিমোরন, প্যারাডক্স এভাবে খুব বেশি একটা প্রশ্ন আমি গত 2 বছরে দেখি নাই। 2 বছরের প্রশ্ন দেখলাম, শুধু একটা জায়গায় দেখলাম হাইপারবোল শব্দটার অর্থ কি, এক্সাজারেশন, এই প্রশ্নটা আসছে ফিগার অফ স্পিচ থেকে, শুধু এটাই আসছে। আমি আর কোনো সিমিলি, মেটাফোর, প্যারাডক্স, অক্সিমোরন এরকম ফিগার অফ স্পিচ আমি গত 2 বছরের প্রশ্নে দেখি নাই। তাহলে গেল, আশা করি আমি বুঝাইতে পারছি। তোমাদের যাদের দরকার তারা এটা নাও, পর আমি একটু নেক্সট আলোচনায় যাব। আচ্ছা, এবার আসেন নেক্সট মেমোরাইজিং পার্ট থেকে যে কয়েকটা প্রশ্ন আমি প্রায় রিপিট হতে দেখেছি, আমি তার একটা কিছু কথা বলবো এখানে। হ্যাঁ, তোমরা একটু এগুলো একটু ভালো করে একটু নোট করবে এবং বুঝে নিবে আমার কথা আমি কি বলছি, এটা একটু বুঝে নিবে কেমন। সবচেয়ে বেশি কোথায় থেকে প্রশ্ন হয় আমি স্টার মার্ক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1 অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম থাকবে, এটা যে কোনো পরীক্ষায় থাকবে, এটা ইম্পর্ট্যান্ট। আমি এই জন্য 3 স্টার মার্ক দিলাম, এটা ইম্পর্ট্যান্ট খুবই। সিনোনিম অ্যান্টোনিম অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য 3 স্টার মার্ক দিলাম। এখান থেকে প্রশ্ন হবেই, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে, 2-3টা করে প্রতিবারে আসবে, 2-3টা করে প্রত্যেকটা ইউনিটে আছে, 2-3টা করে। সো সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই পড়তে হবে। এবং যা সিনোনিম অ্যান্টোনিম বিগত সালের সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু বেশি করে দেখো, যেগুলো প্রিভিয়াস ইয়ার আসছে এগুলো একটু ভালো করে দেখো। ইনশাআল্লাহ তোমরা তো অলরেডি অনেক দিন ধরেই পড়তেছো সিনোনিম অ্যান্টোনিম, একই কথা। এবার 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, অনেক বেশি আসে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ঠিক আছে? এটা অনেক বেশি আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অনেক বেশি আসে, ঠিক আছে? এটা অনেক বেশি আসে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি আসে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিন্তু অনেক বেশি আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি দেখলাম 30টা প্রশ্নের মধ্যে 4-5টাই 3-4টা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থাকে, অ্যারাউন্ড 3-4টা, 3 থেকে 4টা করে থাকে দেখলাম। সো এই জন্য ফ্রেজ অ্যান্ড ইডিয়মসটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? 2 নাম্বার। 3 নাম্বারটা যেটা ইম্পর্টেন্ট, আচ্ছা 3 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখি প্রায় মানে 2-3টা করে পরীক্ষা আসতেই থাকে এটা। যেমন একজন ব্যক্তি, এ পারসন হু রাইটস ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার, ঠিক আছে? যে ব্যক্তি মানুষের হার্ট নিয়ে ট্রিটমেন্ট করে তাকে বলা হয় কি? কার্ডিওলজিস্ট। যে মানুষের চোখ নিয়ে গবেষণা করে বা ট্রিটমেন্ট করায় অপথালমোলজিস্ট, ঠিক আছে? যে মানুষের মাংস খায়, হ্যাঁ, ক্যানিবাল, রাক্ষস, ঠিক না? এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষা আসে, প্রায় পরীক্ষা আসে। যে শিশুদের ট্রিটমেন্ট করায় তাকে পেডিয়াট্রিক বলে, যে নারী বিদ্বেষী তাকে মিসোজনিস্ট বলে। এই ধরনের যে বিষয়টা, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রায় পরীক্ষা আসে, প্রায় পরীক্ষা আসে। এই জন্য এটা একটু এগুলো এই ধরনের প্রশ্নগুলো একটু পড়তে হবে। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি যখন প্রশ্নটা দেখব তখন দেখব যে কতগুলো প্রশ্ন সেখান থেকে আসছে। এগুলো যে কোনো গ্রামার বই আছে তো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট আছে তো। বিশেষ করে বিগত সালে আসা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো বেশি করে দেখবে, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? এই জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 3rd ইম্পর্টেন্ট মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, 3rd। এবার এরপরে যেটা
আমি এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এটাকে 2 স্টার মার্ক দিলাম, কারণ এটা আসছে কিন্তু পরিমাণটা অল্প। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও প্রশ্ন হয়েছে কিন্তু সেটার পরিমাণটা ওই তিনটার তুলনায় অল্প। মানে সিনোনিম অ্যান্টোনিম যে পরিমাণ আসছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যে পরিমাণ আসছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা যে পরিমাণ আসছে, সেই পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আসছে কিন্তু ওটার পরিমাণটা কম। ঠিক আছে, বি এবং ডি উভয়, হ্যাঁ বি এবং ডি উভয় ক্ষেত্রে। আমি পার্থক্য থাকলে বলে দিব, তোমাদেরকে। ওকে, তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে অনেক বেশি আসে তোমার, অনেক মানে ওই তিনটার তুলনায় একটু কম। ঠিক আছে, তারপর আমি দেখলাম গত 2 বছরে বি এবং ডি ইউনিটে একটা স্পেলিং আসছে, সো এটাও লেস ইম্পর্টেন্ট, এই জন্য স্পেলিংটা আমি আর দেই নাই। তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 4টা পার্ট মেমোরাইজিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা পার্ট মেমোরাইজিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এতটুক কি বুঝে আসছে সবার? এতটুক ওকে? আমি তো বললাম গ্রুপ ভার্বটার এটার পরিমাণটা অল্প, এভাবে আসে নাই, এই জন্য আমি দেই না। আমি এখানে দিচ্ছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি আসছে। হ্যাঁ, আমি সেটার কথা লিখলাম। আমি এখনো কথা শেষ করি না, বাট এই 4টা পার্ট তোমরা বুঝছো কিনা? এই যে 4টার বিষয়ে আমি কথা বললাম, মেমোরাইজিং পার্টের প্রায় 10 মার্কস এগুলো থেকে আসবে, প্রায় 10 মার্কস, 10 মার্কের কাছাকাছি এই 4টা টপিক থেকে প্রশ্ন হয়। আমি দেখলাম, খেয়াল করলাম, প্রায় 10 মার্কস, 30-এর মধ্যে এখান থেকে প্রশ্ন হয় এই মেমোরাইজিং পার্ট থেকে। তাহলে আশা করি তোমরা এই 4টা বিষয় বুঝছো। এবার আসো, অ্যানালজি আছে। অ্যানালজি তোমরা যারা বি ইউনিটের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিতে পরীক্ষা দিয়েছো, তাদের অ্যানালজি শিখা লাগে নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কখনো অ্যানালজি আসে না। অ্যানালজিটা আসে কমার্সে, মানে বিজনেস ইউনিটে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা ব্যতিক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে, মানে বি মানবিকটাতে কোনো বি ইউনিটে দেখলাম কোনো অ্যানালজি আসে নাই, কিন্তু ডি ইউনিট যেটা, ডি ঢাকার ডি যেটা, সেখানে কিন্তু ওই যে মানসিক দক্ষতা নাকি দক্ষতা যাচাই একটা পার্ট থাকে না, ওটাও ফুললি ইংলিশ। ওখানে দেখলাম আমি লাইন ধরে সব অ্যানালজি। ডি ইউনিটে সবচেয়ে বেশি অ্যানালজি আসে ডি, ঢাকার ডি। এজন্য অ্যানালজি মেমোরাইজিং পার্টটা ডি ইউনিটের জন্য অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কেমন? ডি ইউনিটের জন্য, অনলি ফর ডি ইউনিট, নট বি। বি ইউনিটের জন্য না, ডি ইউনিটের জন্য। ইয়েস, মেন্টাল এবিলিটি যেটা, সেখানে অ্যানালজি আসে অনেক বেশি। দেখিয়েন ভালো করে, প্রশ্ন দেখছেন? কথা ঠিক আছে? জি, এজন্য অ্যানালজিটা দেখতে হবে, এবং মোস্ট কমন অ্যানালজিগুলো দেখবেন ভালো করে। বিগত সালে আসা অ্যানালজিগুলো বেশি করে দেখবেন। হ্যাঁ, ডি ইউনিটে মেন্টাল এবিলিটিতে সবচেয়ে বেশি অ্যানালজি আসে, বি ইউনিটে আসে না। বি ইউনিটের জন্য সেটা প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তোমরা অ্যানালজি যারা পড়বে তারা অবশ্যই ওই ডি ইউনিট যেদিন পরীক্ষা থাকবে সে সময় অবশ্যই অ্যানালজি দেখে যেতে হবে, কারণ অনেকগুলো প্রশ্ন অ্যানালজি থেকে হয়, অনেকগুলো প্রশ্ন এই ডি ইউনিটের অ্যানালজি থেকে হয়। ওকে, তাহলে এই 5টা মেমোরাইজিং পার্টের কথা আমি বলে গেলাম, যেগুলোর উপর প্রায় হচ্ছে ধরেন আপনার মানে এই 4টা থেকে অ্যাটলিস্ট 10 মার্কস কাভার করে, 10 মার্কস কাভার করে এই 4টাই। এই 4টাতে প্রায় অ্যারাউন্ড 8 থেকে, মানে আমি 10 মার্কস না, 8 থেকে 10 মার্কস কাভার করে এই 4টা টপিকে। আর ডি ইউনিটে তো এটা অনেক আসে। ডি ইউনিটে আমি একটা ডি ইউনিটের প্রশ্ন আমার কাছে এখানে আছে, আমি দেখলাম এখানে মেন্টাল এবিলিটি যে দেখেন, আপনারা দেখবেন অনেক অ্যানালজি। এই যে দেখেন মানসিক দক্ষতা 20 মার্ক, 20 মার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় হচ্ছে 13টা প্রশ্ন, মানে 20-র মধ্যে 13টা প্রশ্ন অ্যানালজি দিয়েছে। 20টা প্রশ্নের মধ্যে মেন্টাল অ্যাবিলিটিতে 13টা প্রশ্ন অ্যানালজি থেকে দিয়েছে।
20টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন অ্যানালজি থেকে দিয়েছে। ঠিক আছে, তাহলে ডি ইউনিটের জন্য অ্যানালজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে। ঠিক আছে, যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তাদের অ্যানালজি মাস্ট পড়তেই হবে। জি, ওকে, তাহলে আমরা দেখি। তাহলে আমি কি মেমোরাইজিং পার্টের 4টা টপিকের কথা বলেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, তারপর হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই 4টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন মেমোরাইজিং পার্ট থেকে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? আর যারা ডিতে পরীক্ষা দিবেন তারা অ্যানালজিতে অবশ্যই পড়তে হবে, কারণ অ্যানালজি মেন্টাল এবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি 20টার মধ্যে 13টা অ্যানালজি দিয়েছিল। ওকে, তাহলে আমরা মেমোরাইজিং পার্ট কমপ্লিট। মেমোরাইজিং পার্ট নিয়ে আমাদের আর কোনো কথা নেই, আমাদের এই মেমোরাইজিং পার্টগুলো পড়তে হবে। স্পেলিং আমি বললাম তো, গত 2 বছরে আমি প্রশ্ন দেখলাম 23 এবং 24, 22 এবং 23 যে সালে যে প্রশ্ন দেখলাম সেখানে একটাই আপনার স্পেলিং আসছে। সো এই জন্য আমি স্পেলিংটাকে খুব বেশি ইম্পর্টেন্টের মধ্যে রাখি নাই, খুব বেশি ইম্পর্টেন্টের মধ্যে লাগলে, কিন্তু এই 4টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। এই জন্য আমি আজকে যেটা অবশ্যই পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, কোনোভাবেই স্কিপ করা যাবে না, আমি সেই সাজেশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে, তারপর 10 মার্কস এখানে গেল। এবার আসো, এবার যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, যারা বিতে পরীক্ষা দিবে, সিইউতে যারা বিতে পরীক্ষা দিবে, যারা বি ইউনিটে পরীক্ষা দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য এটা মাস্ট, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এখানে 5 মার্কস। এটা মাস্ট পড়তেই হবে। যারা বি ইউনিটে পরীক্ষা দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই কম্প্রিহেনশন আনসার করতে হবে। একটা প্যাসেজ দিবে, একটা কম্প্রিহেনশন দিবে, সেখান থেকে 5টা প্রশ্ন থাকবে, ওই কম্প্রিহেনশনটা পড়ে ওই 5টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজিতে অবশ্যই 5 মার্কস থাকবে কম্প্রিহেনশন থেকে। গত 2 বছরের প্রশ্নে 2টা কম্প্রিহেনশন দিয়েছে। ঠিক আছে, গত 2 বছরের প্রশ্নে 2টা কম্প্রিহেনশন দিয়েছে। এখন আসেন, এই কম্প্রিহেনশনটা আমরা কোথা থেকে পড়বো? হ্যাঁ, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, কোথায় থেকে আসবে, কি পড়তে হবে, এটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। ঠিক আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। হ্যাঁ, পুরো প্যাসেজটা পড়ে আপনাকে বুঝে আনসার করতে হবে। যদি ভালো ইংরেজি পড়ে বুঝার দক্ষতা থাকে তাহলে তার জন্য এটা ম্যাটার না, কিন্তু যাদের ইংরেজি পড়ার হ্যাবিট নাই, কি বলছে সেটা বুঝে না, তার জন্য অবশ্যই কঠিন। আবার হতাশ হইও না, বি ইউনিটের যে গত 2 বছরের যে কম্প্রিহেনশন 2টা আসছে, আমি দেখলাম সেগুলো জিআরই জিম্যাট ওখানে আসে, ওই পরীক্ষা আসে, ওই রকমই দেখলাম 2টা কম্প্রিহেনশন দিয়েছে, একটু কঠিন। তবে তুমি যদি একটু ক্লু ধরে প্রশ্নগুলো 5টা প্রশ্ন আগে দেখে যদি তুমি উত্তর খুঁজতে যাও তাহলে দেখবা কোনো না কোনো একটা ক্লু পেয়ে যাবে কেন এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবং এটা একটা দীর্ঘ প্র্যাকটিসের বিষয়, ওভারনাইট একদিনে এটা কোনো ওভারকাম করার বিষয় না। কম্প্রিহেনশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বেসড একটা কোয়েশ্চেন, যেটা ইংরেজি ভাষার পড়ে বুঝার ভালো দক্ষতা থাকতে হয়, তাহলে তার পক্ষে কম্প্রিহেনশন আনসার করাটা ইজি হয়।
ঠিক আছে, এজন্য কম্প্রিহেনশনটা কিন্তু মাস্ট যারা বি ইউনিটে পরীক্ষা দিবা। এবার আসো, তোমার ডি ইউনিটে কোনো কম্প্রিহেনশন নাই। ডি ইউনিটে কোনো কম্প্রিহেনশন নেই, নো কম্প্রিহেনশন। ডি ইউনিটে কোনো কম্প্রিহেনশন আসে না। কম্প্রিহেনশনটা তোমার প্যাসেজ যেটার কথা বললাম সেটা হচ্ছে বি ইউনিটের জন্য, নট ডি ইউনিট। ঠিক আছে, এটা বি ইউনিটের জন্য, নট ডি ইউনিট। ঠিক আছে, ডি ইউনিটে কোনো কম্প্রিহেনশন পড়তে হবে না। যারা ডিতে পরীক্ষা দিবা, ঢাকার ডিতে, শুধু যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য কম্প্রিহেনশনটা 5 মার্কস কম্প্রিহেনশন বি ইউনিটে কম্প্রিহেনশন থেকে থাকবে। একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজটা পড়ে 5টা প্রশ্ন থাকবে প্যাসেজের উপর, ওই 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে কথা। আমি কি এখন বি ইউনিট এবং ডি ইউনিটের কম্প্রিহেনশন ইয়েস অর নো পার্থক্যটা বুঝাইতে পারছি? ওকে, জি একটু রিপ্লাই দিবে, তাহলে আমার জন্য একটু সামনের দিকে আগাইতে একটু সহজ হবে, কেমন? ওকে, জি জি, থ্যাংক ইউ। এবার আসেন, এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট, কেমন? গ্রামার পার্ট, ঠিক আছে? হ্যাঁ, বি এবং ডি উভয়ের জন্য, বি এবং ডি, আমি গ্রামার পার্ট এখানে লিখে দিচ্ছি বি প্লাস ডি, উভয়ের জন্য সাজেশনটা, কেমন? বি প্লাস ডি উভয়ের জন্য সাজেশন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালার চেঞ্জ করে কোনটা দিব? ওকে, আচ্ছা, তাহলে গ্রামার পার্ট বিডি, যে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট আমি একটু বলি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামার থেকে যে প্রশ্নটা হয় সেটা অনেকটা ইন্টার সেকেন্ড ইয়ারের গ্রামারের টপিকগুলো থেকে প্রশ্ন দেয়, যেমন টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কানেক্টরস, এখান থেকে প্রশ্ন দেয়। মানে চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সেই সকল গ্রামার থেকে, ভয়েস নেরেশন থেকে প্রশ্ন দেয়, সেই সকল গ্রামার থেকে প্রশ্ন করতে যেগুলো তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আসছো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্যাটার্নে ইংরেজি গ্রামারের প্রশ্নটা করে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এটার থেকে ভিন্ন। এখানে তোমার ইন্টারে যে সকল গ্রামার সেটাও থাকে, এবং যে সকল গ্রামার আমাদের কাছে একটু ইন্টারেস্টিং এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটু ইউনিক, যেগুলো আমরা ইন্টারে পড়ি নাই, ওই গ্রামার থেকে বেশি প্রশ্ন হয়। যেমন ড্যাংলিং মডিফায়ার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এইগুলো থেকে দেখলাম ভালোই প্রশ্ন দেয়। ইনভার্সন থেকে প্রশ্ন হয় অনেক বেশি, ইনভার্সন থেকে প্রশ্ন হয় অনেক বেশি। ঠিক আছে, তাহলে ইনভার্সন, এমবিডেড কোয়েশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকগুলো কিন্তু সাধারণত আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে খুব কমই পড়ি এবং এটা ফোকাস দেই না। এই টপিকগুলো গ্রামারের ম্যাক্সিমাম আমরা শিখি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়, ওই জায়গা থেকে প্রশ্নটা করে। ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গা থেকে প্রশ্নটা করার চেষ্টা করে। আচ্ছা ভাইয়া, ইউটিউবে সাউন্ড প্রবলেম হচ্ছে না তো? আমার সাউন্ড কি ঠিক আছে? তোমরা যারা দেখছো একটু করে রিপ্লাই দাও তো, সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, অনেকে তো, সবাই তো রিপ্লাই দিচ্ছে ঠিক আছে। তো
তুমি তোমার ডিভাইসটা দেখো ওখানে কোনো প্রবলেম আছে কিনা, আমার দিক থেকে কোনো সমস্যা নাই। জি, আর ইউটিউবে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার যাই। আচ্ছা, তাহলে গ্রামার পার্টের কোন টপিকগুলো থেকে প্রায় প্রশ্ন হয় এবং হয়েছে, আমি তার একটা লিস্ট দিচ্ছি একটা একটা। হ্যাঁ, দেখেন তাহলে সবচেয়ে বেশি কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কনজাংশন থেকে, যেটাকে আমরা লিঙ্কার্স নামে পড়ছি বা কানেক্টরস নামে পড়ছি। এই লিঙ্কার্স, কানেক্টরস এগুলা থেকে প্রশ্ন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজাংশন, লিঙ্কার্স কিংবা কানেক্টরস এগুলা থেকে অনেক বেশি প্রশ্ন হয়। বাট, ফর, অলদো, ডেসপাইট, ইন স্পাইট অফ, নেভারদালেস, হ্যাঁ, অর্থ অনুযায়ী সিন্স কোনটা বসাইতে হয়। এই যে কনজাংশন, লিঙ্কার্স কিংবা কানেক্টরস এখান থেকে প্রশ্ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নাম্বার 1 গ্রামাটিক্যাল টপিক। ওকে, এবার আসো 2 নাম্বার যেখান থেকে বেশি প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে তোমার ইনভার্সন। তোমাদের কি ইনভার্সনের কথা মনে আছে? ইনভার্সন, নো সোনার, হার্ডলি, বিয়ারলি, স্কেয়ার্সলি, নট আনটিল, নট ওয়ান্স, অনলি আফটার, অনলি হোয়েন, অনলি উইথ, অনলি বাই, অনলি ইফ, এই সকল শব্দ বাক্যের শুরুতে থাকলে আগে ভার্ব পরে সাবজেক্ট বসে, বাক্যটা উল্টে যায়, আগে সাবজেক্ট পরে ভার্ব না, আগে ভার্ব পরে সাবজেক্ট হয়। ঠিক আছে, এই যে নিয়মটা ইনভার্সন তোমরা অবশ্যই করেছো, তোমাদের লেকচার শিটও আছে, তোমরা যারা ফোকাসে কোচিং করেছো প্রত্যেকেই ইনভার্সনটা পড়ার কথা, কারো মিস হওয়ার কথা না। কারণ অনেকগুলো নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি বা অ্যাডভার্ব প্লেসটা যদি বাক্যের শুরুতে থাকে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়, এই যে নিয়মটা ইনভার্সন, এখান থেকে আমি দেখলাম গত 2 বছরে 3-4টা প্রশ্ন আসছে ইনভার্সন থেকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ইনভার্সন। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। তোমাদের কি মনে আছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্টটা কি? ও যে সো এবং টু এর যে ব্যবহার, আইদার এবং নাইদারের যে ব্যবহারটা আছে ওটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওই যে আমরা পড়েছি না, সো এবং কি টু, তারপর ইদার এবং কি নিদার, এই যে আমরা যে নিয়মটা পড়লাম। ঠিক আছে, সো টু, ইদার, নিদারে যে নিয়মটা আমরা পড়েছি, এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক, অনেক গ্রামার এখান থেকে আসছে। ওকে, তারপর হচ্ছে তোমার এরপর যেখান থেকে প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন হয়, কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ ভার্ব, এই যে টপিকটা তোমাদের কি মনে আছে সাবজাংটিভের কথা?
ওই যে advised, asked, commanded, decreed, demanded, insisted, moved, ordered, prepared, proposed, stipulated, suggested, urged, recommended, required, requested। এই যে দ্যাট সহকারে যে 16টা ভার্ব আমরা মুখস্থ করেছি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এই যে নিয়মটা আমরা শিখলাম, এই নিয়মটা আছে এই যে সাবজাংটিভ ভার্ব থেকে সি ইউনিটে এই যে তোমার বি এবং ডিতেও প্রশ্ন আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন হয় এই সাবজাংটিভ ভার্ব থেকেও। তাহলে অলরেডি আমি 5টা টপিক দিয়েছি, ঠিক আছে? কনজাংশনস, ইনভার্সন, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজাংটিভ ভার্বস। হ্যাঁ, এই যে তোমার সাবজাংটিভ ভার্বস, এই টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তাহলে আমি সিরিয়ালি দিচ্ছি, এটা এই জন্য গুরুত্বপূর্ণগুলো আগে লিখে দিচ্ছি যে কোনগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে, তা আমরা দিয়েছি। হ্যাঁ, আমি আসতেছি, আমি এখনো শেষ করি নাই, তোমরা ওয়েট করো, আমি এখনো তো শেষ করি নাই, ঠিক আছে? তাহলে এখানে দিলাম 5টা। এবার চলো, এবার এরপরে যেটা অনেক বেশি, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার, তোমাদের কি মনে আছে ড্যাংলিং মডিফায়ারের কথা? এটার অপর নাম কি বলো তো দেখি? ড্যাংলিং মডিফায়ারের অপর নাম কি ছিল? এটার 3টা নাম ছিল টপিকে। তোমরা যারা ফোকাসের লেকচার ভালো করে করেছো তাদের এগুলো না জানার কথা না। ড্যাংলিং মডিফায়ারের অপর নামটা কি? ইলজিক্যাল পার্টিসিপল। ইয়েস, ইলজিক্যাল পার্টিসিপল। ইলজিক্যাল পার্টিসিপল, ইয়েস, অথবা মিসপ্লেসড মডিফায়ার, অথবা মিসপ্লেসড মডিফায়ার। এটার 3টা নাম ছিল, ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল পার্টিসিপল, মিসপ্লেসড মডিফায়ার। এটার মূল কথা, কমার প্রথম অংশে যাকে নিয়ে কথা হয়, কমার পরে তাকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়, ঠিক না? মনে আছে তোমাদের এই নিয়মটা? ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল পার্টিসিপল থেকে কিন্তু প্রশ্ন হয়। জি স্যার, ওকে, এবার আসেন। তাহলে ড্যাংলিং মডিফায়ার, এরপরে যেটা ইম্পর্টেন্ট, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স। টেন্সটা এরপরে টেন্স থেকে প্রশ্ন হয়েছে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে প্রশ্ন হয়েছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। তোমরা বিগত সালের প্রশ্নোত্তরে দেখবা 2-1টা প্রশ্ন এখান থেকে ছিল, রাইট ফর্ম অফ ভার্ব থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, তারপর এরপর যেখান থেকে আমরা প্রশ্ন হয়েছে সেটা দেখতে পাই, সেটা হলো তোমার, হ্যাঁ আমি তো ভুলেই যাচ্ছি, সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন হতে দেখলাম আমি কয়েকবার। ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয়েছে, ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয়েছে, এই ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? ইয়েস, ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয়েছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো, তারপর যেটা আমি গুরুত্বপূর্ণ দেখলাম, ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল পার্টিসিপল, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্যাগ কোয়েশ্চেন। তারপর যেটাকে আমি গুরুত্বপূর্ণ হিসেবে দেখলাম সেটা হচ্ছে তোমার ইউজ অফ, দ্যাট অফ অ্যান্ড দোজ অফ। তোমাদের কি এটার মনে আছে? এই নিয়মটা মনে আছে? দ্যাট অফ এবং দোজ অফ এর নিয়মটা, দ্যাট অফ এবং দোজ অফ এর নিয়মটা কি মনে আছে?
আচ্ছা, এর আগে একজনে বললেন কি আগের স্লাইডটা, এটাই স্ক্রিনশট নিয়ে নাও। এটা যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এখন চলো, তোমাদের এই নিয়মটা মনে আছে, দ্যাট অফ এবং দোজ অফ এর নিয়মটা? এটাকে আমরা ইলজিক্যাল কম্পারিজন, ইলজিক্যাল পার্টিসিপল না কিন্তু ইলজিক্যাল কম্পারিজন, অযৌক্তিক তুলনা নামে শিখছিলাম, মনে আছে? আমি যদি বলি রহিম, দ্য স্যালারি অফ রহিম ইজ বেটার দেন করিম, তাহলে এটা ভুল, কারণ করিমের সাথে রহিমের স্যালারির তুলনা হচ্ছে না। রহিমের সাথে করিমের তুলনা হতে পারে, কিন্তু রহিমের সাথে করিমের স্যালারির তুলনা কিভাবে হবে? রহিমের স্যালারির সাথে করিমের স্যালারির বেতনের তুলনা করতে হবে, তাহলে তখন স্যালারি যদি সিঙ্গুলার হয় দ্যাট অফ হবে, আর স্যালারিজ থাকলে দোজ অফ হবে। এই যে একটা নিয়ম মনে আছে যে ইলজিক্যাল কম্পারিজন, অযৌক্তিক তুলনা নামে একটা টপিক আছে, ওইটা পরীক্ষা আসছে। এই দ্যাট অফ এবং দোজ অফ, দ্যাট অফটা সিঙ্গুলার, দোজ অফটা প্লুরাল, কেমন? এই যে নিয়মটা এটা পরীক্ষা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেমন? তারপর হচ্ছে তোমার ডিটারমিনার্স। ডিটারমিনার্স কোনগুলো মনে আছে? ফিউ, ফিউয়ার, লিটল, লেস, লিস্ট, অ্যালট অফ, সাম, এগুলো। এই যে তোমার ডিটারমিনার্স গুলো আছে, এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে দেখলাম। তারপর এরপরে হচ্ছে তোমার প্রনাউন থেকে প্রশ্ন হয়েছে দেখলাম, প্রনাউন, এই প্রনাউন থেকে প্রশ্ন হতে দেখেছি। তারপর যেখান থেকে প্রশ্ন হতে দেখলাম সেটা হচ্ছে তোমার জিরান এবং পার্টিসিপল, এখান থেকে প্রশ্ন হয়েছে, জিরান এন্ড পার্টিসিপল, এখান থেকে প্রশ্ন হয়েছে, কোনটা জিরান কোনটা পার্টিসিপল, এটা থেকে প্রশ্ন হয়েছে। আমি মোটামুটি যে কয়েকটা গ্রামারের কথা বলেছি, এই গ্রামারগুলো থেকে প্রশ্নটা সাধারণত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেন প্যাটার্ন, তার মধ্যে এই গ্রামারগুলো আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভয়েস, নেরেশন, এখান থেকে আমি বি ইউনিটে খুব বেশি কোনো প্রশ্ন দেখি নাই এই টপিকগুলো থেকে। তার মানে এর বাহিরে যে টপিকগুলো আছে সেখান থেকে যে প্রশ্ন আসবে না বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি, এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রশ্ন হয়েছে। ঠিক আছে, আমি সে সকল গ্রামারগুলোই এখানে দিয়েছি, মানে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো এখানে লিখে দিয়েছি। আর বাকি নাউন আছে, ভয়েস আছে, নেরেশন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। আমি দেখলাম এই গত 2 বছরের প্রশ্নের মধ্যে দেখলাম ওখান থেকে প্রশ্ন হয়েছে, এটা সংখ্যাটা খুবই কম, এজন্য আমি সেগুলাকে এখানে আনি নাই। তার মানে যে ওখান থেকে প্রশ্ন হতে পারবে না বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, আমি কি আমার বিষয়টা কমপ্লিট মানে ক্লিয়ার করতে পারছি তোমাদের কাছে? হ্যাঁ, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ নিয়ে নাও। জি, রিডান্ডেন্সি, এমবিডেড কোয়েশ্চেন তো আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সিম্পল, কমপ্লেক্স, আমি বলছি গত 2 বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট, আমরা এরপরও একটা অ্যানালাইসিস এখানে আছে স্লাইডে, আমি একটু পরে দেখাবো। দেন ওখানেও আমরা গিয়ে দেখবো যে কোন টপিকগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটাও আমরা একটু দেখবো। ঠিক আছে, তো প্যারালালিজম, রিডান্ডেন্সি এগুলো খুব রেয়ার আর কি আসছে, কিন্তু সংখ্যাটা ওরকম না। আমি যে টপিকগুলো এখানে মনে হয় প্রায় 14টা মনে হয় গ্রামারের টপিক দিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি দেখলাম প্রায় প্রশ্ন হয়েছে এখান থেকে, আমি সেগুলোই তোমাদেরকে প্রথমে বললাম। ঠিক আছে, তাহলে আমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেমোরাইজিং পার্ট, ইংলিশ লিটারেচার এবং হচ্ছে গ্রামার পার্ট, 3টা পার্টেরই কি ধরনের প্রশ্ন, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা কি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার? তাহলে আমরা ডিরেক্টলি এখন প্রশ্নে চলে যাব। এই জন্য আমার এই যে সাজেশন দেওয়ার দায়িত্ব শেষ। সাজেশন দেওয়ার মানে কোন টপিকগুলো তুমি পড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি পড়বে, কতটুকু পড়বে, কি কি পড়া এই মুহূর্তে উচিত, সেটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি, একদম ফুললি। ঠিক আছে? ফিগার অফ স্পিচ কোন গুরুত্বপূর্ণ শেষের দিকে একটু বলবেন। আমি তো সেটা বলেছি আকরাম, আমি এই কথাটা বলেছি। আমি দেখলাম গত 2 বছরের প্রশ্ন দেখলাম, সেখানে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন হয়েছে শুধু একটা, হাইপারবোলিটা, তাও আসছে এটা সিনোনিম আকারে। হাইপারবোল শব্দের অর্থ কি? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন বাই হাইপারবোল? এক্সাজারেশন, কেমন অতিরঞ্জিত করা, সেটা পরীক্ষা আসছে। এমনি সিমিলি, মেটাফর, হাইপারবোলি, প্যারাডক্স, অক্সিমোরন, আইরনি আমি দেখি নাই, এগুলো খুব একটা আসছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পারলাম। এবার আসো, ইংরেজি গ্রামারের একটা টপিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আসবে, ম্যাক্সিমাম দেখলাম বিতে আসতে, সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর। কেমন? পিন পয়েন্ট এরর, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি আসে। তোমরা যে ফোকাসের লেকচার শিটে দেখেছো না, প্রত্যেকটা লেকচারের পরে লেকচার 1, 2 পরে দেখবা অনেকগুলো প্রশ্ন, 4টা লাইন দেওয়া থাকতো, এ বি সি অপশন দেওয়া থাকতো, 4টা পার্টের মধ্যে কোথায় ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে হতো। এই যে পিন পয়েন্ট এররটা, এটা অনেক বেশি পরীক্ষায় আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বি ইউনিটে অবশ্যই আসবে এরকম। আমি দেখলাম 2-3টা করে, 2-3টা তোমার এই ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ পিন পয়েন্ট এরর, এটা পরীক্ষা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এগুলো বেশি আসে। এই জন্য তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছো, তারা যখন ফোকাসের লেকচারগুলো করেছো, ওই লেকচারের শেষে গিয়ে দেখবা এরকম 15 থেকে 20টা প্রশ্ন পিন পয়েন্ট এরর দেওয়া ছিল। এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিরেক্টলি চলে আসে, পিন পয়েন্ট এররটা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের গ্রামাটিক্যাল পয়েন্টের আলোচনা শেষ, প্রশ্নের প্যাটার্নের আলোচনা শেষ, মানে প্রশ্ন কিভাবে হবে, কতটুক হতে পারে, কি রকম প্রশ্ন এই যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করছে, আমরা সেগুলো মানে এসেছে, আমরা সেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম। তাহলে আমরা যদি আবার একটু ব্যাক দিয়ে যাই তোমাদেরকে একটু, সরি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি আলোচনা করেছি এই যে এটা নিয়ে, সিইউবি এবং ডি ইউনিট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, ইংলিশ লিটারেচার, সাহিত্যিকের নাম, বিখ্যাত গ্রন্থগুলো কোন লেখক কোন সময়ের, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই মানে প্রাথমিক কাজ হলো আমার বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়া। সেকেন্ড হলো এই যে তোমার মেমোরাইজিং পার্ট থেকে 4টা টপিক খুব ইম্পর্টেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যারা ডি ইউনিটের পরীক্ষা দিবে তাদের জন্য এটা মাস্ট, অ্যানালজিটা হলো মাস্ট, অবশ্যই পড়তে হবে ডি ইউনিটের জন্য। কেমন? তারপর আমি দেখতে পাচ্ছি কম্প্রিহেনশন বি ইউনিটে অবশ্যই আসবে, 5 মার্কস সেখানে জড়িত। তারপর ডি ইউনিটে কোনো কম্প্রিহেনশন নেই, সো ডি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কম্প্রিহেনশন পড়তে হবে না। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমি গ্রামাটিক্যাল পার্টের কথা বললাম, বি এবং ডি উভয় ইউনিটের জন্য আমরা প্রথমে দিয়েছি কনজাংশন, তারপর ইনভার্সন, তারপর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্টিভ ভার্ব, 5টা। তারপর এরপর আমরা দেখতে পেলাম ডেংলিং মডিফায়ার, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেক কোয়েশ্চেন, আবারও 5টা, টোটাল 10টা। এবার আসো, তারপর হচ্ছে ইউজ অফ দ্যাট অ্যান্ড দোজ অফ, ডিটারমিনার্স, প্রোনাউন, জিরান অ্যান্ড পার্টিসিপল, পিন পয়েন্ট এরর, এখানে আছে 5টা, টোটাল 15টা টপিক গ্রামাটিক্যাল টপিক দেওয়া হয়েছে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যাবৎ প্রশ্নে ঘুরে 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 আসছে। এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এর বাইরে যে টপিকগুলো আছে সেগুলো যে ইম্পর্টেন্ট না এই কথা আমি বলি নাই, বাট প্রশ্ন আসার দিক থেকে এই 15টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে, এটা হচ্ছে কথা। তাহলে আমি ফুললি একটা ওভারভিউ এবং সামারি করে দিয়েছি তোমাদেরকে। তাহলে আমি কি এখন তোমার ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাব? আমার সাজেশন দেওয়া শেষ, ক্লিয়ার? ওকে, জি
কয়েকজনে দেখি রিপ্লাই দিয়েছেন, ওনারা কি আমার কথা শুনতেছেন? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব জি, আমরা এখন প্রশ্ন দেখব, ঠিক আছে? দেখি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওকে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি, দেখেন নাউন এন্ড ডিটারমিনার্স থেকে প্রশ্ন হয়েছে ডি ইউনিটে দুইটা, একটা সো মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, কেমন? আমি তারপরে ডিটারমিনার্সটা দিয়েছি, কেমন? এই যে দেখেন এখানে একটা রেশিও দেওয়া আছে। তারপর জেন্ডার থেকে মাত্র দুইটা প্রশ্ন হয়েছে একবার, সো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে প্রনাউন থেকে একটা, দুইটা, তিনটা প্রশ্ন হয়েছে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি ভার্ব থেকে দুইটা, চারটা, দুইটা, এগুলো আগে আসছে তো এই জন্য। মডালস থেকে একটা সময় রেগুলার প্রশ্ন হয়েছে, দেখেন 1, 2, 3টা, 2টা, 5টা, 4টা, একটা, সো মডেলটা ইম্পর্টেন্ট। তোমরা একটু মডালস ভার্বগুলো একটু দেখে নিবে, কেমন? যেহেতু এটা এখন না আসলো, অতীতে আসছে প্রশ্নটা, ঠিক আছে? তারপর দেখেন কনজুগেশনস ভার্ব, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হয়েছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা। তারপর আর্টিকেল থেকে একবারই তিনটা প্রশ্ন হয়েছিল। তারপর অ্যাডভার্ব থেকে আমি দেখতে পাচ্ছি একটা, এখানে একটা, মানে মাঝে মধ্যে কালে ভাদ্রে আসছে আর কি অ্যাডভার্ব। ডিগ্রি থেকে প্রশ্ন হয়েছে, ওই যে ইলজিক্যাল কম্পারিজন বা ডিগ্রি থেকে প্রায় প্রশ্ন হয়, এটা একটা ইম্পর্টেন্ট ডিগ্রিটা। ইনভার্সন অফ অ্যাডভার্ব গত দুইবারে, এই যে একটা, দুইটা, তিনটা, 4, 6, ইনভার্সন থেকে প্রশ্ন হয়। প্রিপজিশন, তারপর হচ্ছে এই যে কনজাংশন এন্ড লিঙ্কার্স, একটা, দুইটা, 3, 4, 7, 9, দেখেছেন অনেকবার প্রশ্ন হয়েছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে, ওই যে তোমার একটা শব্দ দিলে আরেকটা নাউন করা, তাকে যেমন পার্সন দিয়েছে তাকে ইমপার্সন করা, ঠিক আছে? ডেঞ্জার, ইন ডেঞ্জার, নাউনকে ভার্ব করা, ভার্বকে নাউন করা, এই যে বিষয়টা সেটাও পরীক্ষা আসছে, এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে? আবার দেখেন টেন্স থেকে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? টেন্স থেকে প্রশ্ন হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এই যে বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেখেন অনেক বেশি প্রশ্ন হয়েছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ভয়েস থেকে প্রশ্ন আসছে মাঝে মধ্যে, এই যে দেখেন ভয়েস থেকে। নেরেশন থেকেও এরকে কালে ভাদ্রে প্রশ্ন হয়েছে দুইটা মাত্র। আচ্ছা, এবার আসে রাইট ফর্ম অফ ভার্ব, দেখেছেন 2, 3, এই যে দেখেন সবচেয়ে বেশি রাইট ফর্ম অফ ভার্ব থেকে হয়েছে, অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বটা, ঠিক আছে? এটা বিগত 18-19 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে। তারপর পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন, ওই যে 19-20 একবার আসছিল তিনটা। কন্ডিশনাল সেন্টেন্স, আমি বললাম না এটা গুরুত্বপূর্ণ, এই যে দেখেন কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েছে, দেখেন কতগুলো প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে হয়েছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্স। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এটা তো ফ্রেজ আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট না। আইডেন্টিফিকেশন অফ ক্লজ, এটাও ইম্পর্টেন্ট না। তা ডাবলএস কোয়েশ্চেন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এমবিডেড কোয়েশ্চেন আসছে মোটামুটি, এই যে বললাম এটা কিন্তু আসতে পারে বিভিন্ন সময় পরীক্ষায়, এই জন্য এটা একটু দেখে নেবেন। এই যে ট্যাগ কোয়েশ্চেন দেখছেন, আমি বললাম না ট্যাগ কোয়েশ্চেন অনেক আসে, এই যে দেখেন ট্যাগ কোয়েশ্চেন প্রায় আসছে পরীক্ষায়, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন ট্যাগ কোয়েশ্চেন থেকে হয়েছে, এটা ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট দেখেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 2টা, 5, 6, 11, 13, 14টা প্রশ্ন আসছে গত 5 বছরে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট থেকে, কেমন? এই যে প্যারালালিজম থেকে প্রশ্ন খুব একটা আসে না বললেই চলে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, আর আমি বলবো প্রয়োজনে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে, তাহলে তোমাদের জন্য এটা একটু সহজ হবে, ঠিক আছে?
দেখো এখানের মধ্যে প্রমাণটা আছে কি কি টপিক থেকে প্রশ্ন কেমন হয়। আবার দেখেন রিডান্ডেন্সি, এই যে 21 সালে একটা আসছে, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এই যে ড্যাংলিং মডিফায়ার 1 3 4 5, 5টা প্রশ্ন হয়েছে ড্যাংলিং মডিফায়ারে। তারপর সাবজাংটিভ, হ্যাঁ প্রশ্ন আসে 1 3 4 6 8, ঠিক আছে। এবার দেখেন পিন পয়েন্ট এরর, ঠিক না, 3টা দেখেন প্রতিবারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিন পয়েন্ট এররটা আসে এই পরীক্ষায়। এটা সমস্ত গ্রামার এখানে একসাথে থাকে, এই পিন পয়েন্ট এররটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি 3 স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ পিন পয়েন্ট এরর অবশ্যই পরীক্ষা আসবে। সেন্টেন্স কানেকশন, এটা 2টা হয়েছে। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, তারপর হচ্ছে মিসেলেনাস মানে আদার্স টপিক আর কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1 3 3 2 5 9 7 1 3 2 6, দেখতেই পাচ্ছেন অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইম্পর্টেন্ট, এটা এখান থেকে প্রশ্ন হয়েছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ সবচেয়ে বেশি প্রশ্ন, 4 1 1 1 3 12 6 2 5 8, কেমন অনেক বেশি প্রশ্ন এখান থেকে হয়েছে। ফরেন ফ্রেজ প্রভার্ব, এই যে প্রবাদ বাক্য, এখান থেকেও প্রশ্ন হয় 3টা। তারপর হচ্ছে ইনভার্সন থেকে 2-3টা প্রশ্ন আসছে, এখানে একটা মিসিং হয়েছে কোনো না কোনো একটা, হ্যাঁ ইনভার্সন থেকে একটা প্রশ্ন আসছে, আরও দুই একটা প্রশ্ন আমি 3-4টা প্রশ্ন মতো দেখেছি গত 4 বছরের প্রশ্নে। তো এই ইনভার্সনটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ ইনভার্সনটা। তাহলে এখানেই আমরা একটা প্রমাণ পাচ্ছি যে কি প্রশ্ন কিভাবে আসছে। ফরেন ফ্রেজ হচ্ছে অনেক সময় থাকে না, এই যে একটা প্রশ্ন আসছে দেখলাম অ্যাডমিরাল শব্দটা অ্যারাবিক ওয়ার্ড, কেমন অ্যাডমিরাল অর্থ কি, আমির আল বাহার মানে হচ্ছে তোমার সমুদ্রের আমির, সেটাকে বলা হচ্ছে অ্যাডমিরাল, মানে নৌবাহিনীর যিনি প্রধান। এই যে মানে ফরেন ফ্রেজ যেটা আর কি, অনেক সময় ফরেন ফ্রেজ থাকে না আমাদের, এই যে বলে দেখবা কথা বলার সময় অনেকগুলো ফ্রেজ ফ্রান্স ল্যাঙ্গুয়েজের ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, ডিফেক্ট টু, তারপর এরকম আরও কিছু কিছু ফ্রেজ আমরা ব্যবহার করি না তোমার, যেটা ল্যাটিন ভাষা থেকে আসছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, অ্যাডহক, হ্যাঁ এই যে এরকম আর কি, এইগুলো যেগুলো হচ্ছে তোমার ল্যাটিন, ফরাসি, অ্যারাবিক বিভিন্ন ফরেন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের চলে আসছে, এটাকে বেসিকলি বলা হচ্ছে ফরেন ফ্রেজগুলো আর কি, ঠিক আছে। ওকে, তারপর দেখতে পাচ্ছি ট্রান্সলেশন 3টা, কার্ড স্পেলিংটা, হ্যাঁ আমি গত 2 বছরের মধ্যে একটা পাইছি, যে বললাম আমি স্পেলিং একটা পাইছি, কিন্তু দেখলাম অতীতে আসছে, সো এটা ইম্পর্টেন্ট স্পেলিংটা, তোমরা এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, যেহেতু আগে আসছে অনেকগুলো প্রশ্নে, আমি গত 4 বছরে দেখলাম একটা আসছে, এই জন্য এটাকে লেস ইম্পর্টেন্ট বলেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি এটা অতীতও আসছে, সো তোমরা স্পেলিংটা দেখতে পারো। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস যেটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি পরীক্ষা আসছে, দেখেন 4 1 8 1 1 6, অনেক বেশি পরীক্ষা আসছে। সিনোনিম অ্যান্টোনিমস ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই বলেছিলাম, দেখতেই পাচ্ছ অলরেডি কিভাবে পরীক্ষা আসছে, দেখো সিনোনিম অ্যান্টোনিম কতগুলো পরীক্ষা আসছে দেখো। এই যে ফিগার অফ স্পিচ, আমি বলছি না শুধু একটাই আসছে, হাইপারবোল, এক্সাজারেশন, আমি দেখলাম আর ইয়া থেকে প্রশ্ন হয় না, লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে 3টা 2টা 3টা 2টা প্রশ্ন হয়। টেক্সট বুক বেসড আইটেমস 1টা 1 1 2, তারপর দেখেন প্যাসেজ মানে ওই যে কম্প্রিহেনশন যে কথা বলছিলাম 4 4 12 21 12 14, দেখছেন কম্প্রিহেনশন থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এটা পরীক্ষায় গত 2 বছরে দেখেন 6 5 কতটা আসছে দেখছেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা অনেকবার আসছে। মিসেলেনাস মানে বিবিধ টপিক, মিসেলেনাস মানে বিবিধ, কোনো একটা একক নির্দিষ্ট গ্রামার না, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা কি কি টপিক আসছে, কতবার কিভাবে আসছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে অলরেডি আমি যে কথাগুলো সাজেশনগুলো দিয়েছি
এখানে আবার নতুন করে সেটা তোমরা দেখলা কতটা প্রশ্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 ইয়ার্স, গত 6 বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে কি কোন টপিকগুলো থেকে কতটা প্রশ্ন কীভাবে আসছে, এটা হচ্ছে তার সামারি, ঠিক না? মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস কতটা থেকে কতটা, কোন টপিক থেকে কতটা প্রশ্ন হয়েছে, আমরা সেটাই এতক্ষণ ধরে দেখলাম, ঠিক আছে? প্র্যাকটিক্যালি দেখলাম। এবার আমরা একটু যাই, এই যে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা বি ইউনিটে আসছে, এটা বিতে আসছে, এটা বি ইউনিটে এই প্রশ্নটা আসছে, কেমন বিতে, এই যে বি ইউনিটের মধ্যে এই প্রশ্নটা আসছিল বিতে, ঠিক আছে? পেসেজটা তোমার এই যে একটা গ্রন্থ এক লোকের নিয়ে, এই পেসেজ কম্প্রিহেনশনটা বললাম না, একটা কম্প্রিহেনশন আসবে, এই যে 1 থেকে 4 4 মার্কস হচ্ছে এখানে ছিল, এই যে একটা কম্প্রিহেনশন দিবে, ঠিক আছে? আমরা একটু যাই ব্যাকে, এই যে এটা কম্প্রিহেনশন অংশ, এই যে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন 1, তারপর হচ্ছে দেখেন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন 2 কোয়েশ্চেন 2, তারপর কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন 3, কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন 4, ঠিক আছে? 4টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কম্প্রিহেনশন থেকে দিয়েছে, একটা প্যাসেজ দিয়েছে, কম্প্রিহেনশন দিয়েছে, এবং আমি দেখলাম এই কম্প্রিহেনশনতে জিম্যাট জিআরইতে আসে যে মানে যেরকম একটা কম্প্রিহেনশন আসে সেরকম একটা কম্প্রিহেনশন দেখলাম ওরা তুলে দিয়েছে। তাহলে আমরা এখন দেখি যে আর অন্যান্য প্রশ্নগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখো ইউলিসিস একটা হচ্ছে উপন্যাসের নাম, যে উপন্যাসটা একটা উপন্যাস যেটা লিখছে জেমস জয়সি, তাহলে উত্তর হলো সি। এটা ইংলিশ লিটারেচার থেকে দিয়েছে, ইংলিশ লিটারেচার থেকে এই প্রশ্নটা আসছে। ইউলিসিস ইজ অ্যান নোভেল, একটি উপন্যাস, রিটেন বাই জেমস জয়সি, ঠিক আছে? এই যে এটা একটা লিটারেচার, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসছে। ইউলিসিসটা কে লিখেছে? নোভেল, একটি উপন্যাস, জেমস জয়সি, তাহলে এটা একটা ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে এটা। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন 6 নাম্বারটা, এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস এ ডিকশনারি ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার, অভিধানবিদ, ঠিক না? একজন ব্যক্তি যে ডিকশনারি লিখে এবং সম্পাদনা করে তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার বলে, কেমন? লেক্সিকোগ্রাফার, ঠিক আছে? মানে হচ্ছে অভিধানবিদ, হ্যাঁ অভিধানবিদ। তাহলে ডিকশনারি যে করে, উত্তরটা ডিকশনারি। ওই যে বললাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এরকম সাবস্টিটিউট যে ওয়ার্ডগুলো মানে বললাম যে টপিকটা, ওখান থেকে বেশি প্রশ্ন হয়েছে। এই যে এটা হচ্ছে সেই 6 নম্বর প্রশ্নটা, সেরকম একটা প্রশ্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নটা আসছে গ্রামার থেকে, পার্ট এর পরে প্রিপোজিশন এখানে ফ্রম হবে, এটা অর্থ বিদায় জানানো, ঠিক আছে? বিদায় জানানো মানে সে যখন তার পিতা মাতাকে বিদায় জানাচ্ছিল, হার আইজ ওয়ার ফুল অফ ট্রাইস, সে তখন কান্না করছিল, তার চোখ পানিতে জলজল করছিল। এই যে তোমার কথাটা বললো পার্টেড ফ্রম, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কেমন? এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যাল থেকে আসছে, গ্রামার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ঠিক না? আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি দেখেন রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড, তাহলে দেখেন উড আছে, হ্যাভ আছে, বি 3 আছে, তার মানে থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে কি হবে? হ্যাড হি নট হ্যাড, এই যে দেখেন পাস্ট পারফেক্ট লাগবে, ঠিক না? সি নাম্বারটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, কন্ডিশনাল থেকে প্রশ্নটা হয়েছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্নটা হয়েছে, এই 8 নাম্বার প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা কন্ডিশনাল থেকে ডিরেক্টলি থার্ড কন্ডিশনাল, এটা একটা থার্ড কন্ডিশনাল, ইয়েস থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্নটা হয়েছে, সি নাম্বারটা উত্তর, ঠিক আছে না? ওকে, এবার দেখেন 9 নাম্বারটা, দোজ স্টুডেন্টস ডোন্ট লাইক টু রিড নোবেলস মাসেস, এটা হচ্ছে কানেক্টরস, এটা কানেক্টরস, কেমন? এই যে মাসলেস, এটা একটা কানেক্টরস হিসেবে ইউজ হয়েছে, বলছে যে যাদের উপন্যাস পড়ার অভ্যাস নাই তারাই উপন্যাস খুব বেশি পড়ে না, যাদের টেক্সট বুক পড়ার অভ্যাস নাই। হ্যাঁ, মাসলেস মানে অনেক কম পড়ে, অনেক কম বোঝাচ্ছে, বা হচ্ছে দূরের কথা মানে যে উপন্যাস পড়ে না সে আবার টেক্সট বই পড়বে, এরকম দূরের কথা, মাসলেস অর্থ দিয়েছে, কেমন? সি নাম্বারটা, জি ঠিক আছে না। ফরগেটিং অ্যাবাউটটা এখানে অর্থের জন্য হবে না, এখানে তো অর্থের জন্য, এটা অর্থের সাথে এটা মিলছে না, ঠিক আছে? তাহলে এই যে এই প্রশ্নটা আসছে এটা তুমি কানেক্টরস থেকে নিতে পারো, মানে ওই যে কনজাংশন থেকে আর প্রশ্নটা দিয়েছে। 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, বা ফ্র্যাকশনের যে নিয়মটা আমরা পড়েছি,
এই দেখো এটা ভুল, এটা ভুল, কারণ এটানে সাবজেক্ট হচ্ছে কি এটা, তাহলে এখানে ভার্বটা আর হওয়ার কথা না, ইজ হওয়ার কথা, এজন্য এটা ভুল, এজন্য এটা ভুল। তারপর নেইদার অফ দার পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, এখানে ভার্বটা ইজ হওয়ার কথা, ঠিক আছে, এই জন্য বি নাম্বারটা ভুল। এখানে দি নাম্বারের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, গ্রোজ হওয়ার কথা, এই জন্য এটাও ভুল। তাহলে রাইট আনসার কোনটা? এটা, কারণ এখানে সাবজেক্ট হলো ফরেস্ট, ফরেস্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বও কি হবে? ওয়াজ। আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে এই যে যে নাউনটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, তাহলে এই নিয়মটা কিন্তু আমরা পড়ে আসছি অসংখ্যবার, ঠিক না? তোমাদের লেকচার শিটে অনেকগুলো এক্সাম্পল আছে এই ফ্র্যাকশনের নিয়ম থেকে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এটা শিখেছি, আবার লেকচার 2 নাকি 3 তো এটা আমরা পড়েছি একটু করে। ইয়েস, ওকে। এবার দেখেন লিটারেচার থেকে প্রশ্ন আসছে, এটা ইংলিশ লিটারেচার থেকে, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্নটা আসছে, ঠিক আছে। এই দেখেন বলছে কি, হুইচ ইজ নট এ প্লে, নিচের কোনটি কোনো একটি নাটক নয়, ঠিক না? এটা প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা একটা উপন্যাস, হ্যাঁ, এটা একটা উপন্যাস, হ্যাঁ, নোভেল। এটা লিখেছেন জেইন অস্টিন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি আর কি, জেইন অস্টিন সম্ভবত উনি এটা লিখেছেন, হ্যাঁ, প্রাইড অ্যান্ড প্রিজুডিস নোভেল, উপন্যাস, জেইন অস্টিন। তোমরা একটু চেক করে নিও ঠিক আছে কিনা, এটা জেইন অস্টিনের কিনা। আমার যতটুকু মনে পড়ে এটা জেইন অস্টিনের একটা উপন্যাস, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ঠিক আছে। এই প্রশ্নটাও আবার দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের বছর আসছিল। ইয়েস, কেমন? আচ্ছা, তোমার প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা হচ্ছে উত্তর ইংলিশ লিটারেচার থেকে দিয়েছে, এটা এটা ইংরেজি লিটারেচার থেকে এটা আসছে। তারপর দেখতে পাচ্ছি এই যে দেখেন, এটা একটা লিটারেচার প্রশ্ন। আমরা জানি ইলিজি মানে হলো সুখগাথা, মানুষের মৃত্যুর পর মানে মানে সুখগাথা আর কি, মানে যেটাকে বলে বিলাপ করা। তাহলে দেখেন পয়েম অফ লেমেন্টেশন মানে বিলাপের গান, সুখগাথা, ঠিক আছে, এটাকে এলিজি বলে, ঠিক আছে। এটাও কিন্তু একটা লিটারেচার থেকে আসছে প্রশ্নটা। তারপর দেখেন এখানে যে 3 নাম্বার বলছে হোমোফোনস, এখন এটা জানতে হবে, না হলে কিন্তু এগুলো পারা কঠিন। বলছে হোমোফোনস হচ্ছে আর 2 or more ওয়ার্ডস, এমন দুটি শব্দ দ্যাট হ্যাভ দ্য সেম প্রনাউন্সিয়েশন, যাদের প্রনাউন্সিয়েশন সেম বাট মিনিংটা কি ডিফারেন্স, ঠিক আছে। প্রনাউন্সিয়েশনটা হলো সেম কিন্তু তোমার তাদের মিনিংটা কি ডিফারেন্ট, এই ক্ষেত্রে এটাকে কি বলে? হোমোফোনস বলে, যাদের উচ্চারণ একই স্থান থেকে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন, সেটাকে কি বলে? তোমার হ্যাঁ, মানে তোমার এটাকে হোমোফোনস বলে, ঠিক আছে। যেমন একটা হচ্ছে কি রাইট, কেমন, একটা হচ্ছে রাইটস, ঠিক না, রাইটস। একটা হলো সঠিক আর একটা হলো লিখা, উচ্চারণটা সেম হয় কিন্তু অর্থটা ভিন্ন, এরকম আর কি। যেমন হচ্ছে তোমার একটা হলো নিট, একটা হলো KNEAD, নিট, দুটো উচ্চারণ কিন্তু নিট, কিন্তু অর্থটা ভিন্ন। প্রনাউন্সিয়েশন আর দ্য সেম বাট দ্য মিনিং আর দ্য ডিফারেন্স, এটাকে বলা হয় হোমোফোনস, ঠিক আছে। তাহলে এটা একটা লিটারারি টার্ম, এগুলো জানা থাকতে হবে। তারপর দেখেন রবার্ট ফ্রস্ট, এটা তোমাদের আছে, আমাদের টেক্সট বইয়ে আছে, আউট অ্যান্ড আউট একটা কবিতা আছে, এটার লেখক হচ্ছে রবার্ট ফ্রস্ট, হ্যাঁ, উনি একজন আমেরিকান পোয়েট। উনি কোন, এই যে এটা কবির বর্ণনা, কবি কোন দেশের কবি সম্পর্কে আসছে, ইজ অ্যান্ড আউট যে কবিতাটা আছে, সে আমেরিকান পোয়েট, রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন আমেরিকান কবি, এটা জানা থাকতে হবে। তারপর হচ্ছে তোমার 15 নম্বর, এটো একটা লিটারেচার থেকে প্রশ্নটা আসছে, টু বি অর নট টু বি ইজ দ্য কোয়েশ্চেন, ডিলেমার জায়গায় কি হবে? কোয়েশ্চেন হবে, ঠিক না? আমরা জানি এটা একটা বিখ্যাত লাইন হ্যামলেটের, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। এটা একটা হ্যামলেটের বিখ্যাত একটা লাইন, সো এখানে ডিলেমা হবে না, কোয়েশ্চেন হবে, উত্তরটা কোয়েশ্চেন হবে, জি, ওকে। তারপর দেখেন 16 নাম্বার, এটা একটা কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন, তোমাদের টেক্সট বইও এটা আছে, নেটিজেনটা, ঠিক আছে না, নেটিজেন বিষয়টা আছে। নেটিজেন মানে যিনি ইন্টারনেট ব্যবহার করে, ওয়ান হু ইউজেস ইন্টারনেট, বি নাম্বারটা উত্তর, তাকে আমরা নেটিকেট নামে একটা কথা শুনছি, মানে ইন্টারনেটের ব্যবহার আচরণ বিধি, ঠিক না, ইটিকেট আর নেটিকেট, ঠিক না, ওকে। তাহলে এটাও পরীক্ষা, এই যে এরকম কন্টেক্সচুয়াল কিছু প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে দ্য সিনোনিম অফ ফাসি,
ফাসি মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের, মানে সুজি। এই যে সিনোনিম আসছে, এই যে দেখেন সিনোনিম আসছে, এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নটা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা তোমার কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন, বা হচ্ছে মানে জানতে হবে এই জিনিসটা। দি অরিজিন ইনহেবিটেন্টস অফ এ কান্ট্রি, একটা দেশের আদি অধিবাসীদেরকে কি বলা হয়? অ্যাবরোজিনস। হ্যাঁ, অ্যাবরোজিনস মানে হচ্ছে আদিবাসী, যে এটার প্রাচীন মানুষ, এই অঞ্চলের প্রাচীন অধিবাসী, হাজার বছর ধরে এখানে বাস করে আসছে। ঠিক আছে, কোন একটা দেশের অরিজিন আদি অধিবাসীদেরকে কি বলা হয়? অ্যাবরোজিনস। ঠিক আছে, এটা জানা থাকতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি 19 নম্বরে কি বললো দেখেন, এটাও জানা থাকতে হয়। এ বুক অফ ওয়ার্ডস অ্যান্ড দিয়ার সিনোনিমস, মানে এটাকে বাংলায় বলা হয় তেসারাস, ইংরেজিতে উত্তরটা হলো তেসারাস। এটার অর্থ হলো সমার্থক কোষ। সমার্থক কোষ মানে হচ্ছে বিশ্বকোষ, শব্দকোষ, এরকম সমার্থক কোষ মানে সমার্থক কোষ মানে হচ্ছে মানে সমার্থক শব্দের যে ভান্ডার, যে বই, তাকে বলা হচ্ছে সমার্থক কোষ বা থেসারাস। ঠিক আছে, এটা জানা থাকতে হবে, না হলে হবে না। ঠিক আছে, না এগুলো একটু জানা থাকাটা একটু ডিফিকাল্ট অবশ্যই, যদি প্র্যাকটিসে না থাকে তাহলে অনেক সময় বোঝাটা একটু কঠিন। ঠিক আছে, তারপর দেখেন 20 নম্বরে কি বলছে, গিভিং আনডু ফেভার্স টু ওয়ান্স কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে কি? রিলেটিভস, আত্মীয়। কেমন? রিলেটিভস। ঠিক আছে, তাহলে বলছে কি, নিকট আত্মীয়দেরকে অন্যায় কোনো সুযোগ সুবিধা দিলে তাকে কি বলে? নেপোটিজম বলে, স্বজন প্রীতি। তাকে নেপোটিজম বলে, স্বজন প্রীতি। কেমন? তাকে স্বজন প্রীতি বলে। ঠিক আছে, নেপোটিজম, এটা বুঝে নিতে হবে। গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ান্স কিথ অ্যান্ড কিন ইজ কল্ড, যারা নিকট আত্মীয়দেরকে সুযোগ সুবিধা দেয় সেটাকে কি বলা হয়? অন্যায় সুযোগ সুবিধা দিলে তাকে নেপোটিজম বা স্বজন প্রীতি বলে। বলে না, ওনার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনা হয়েছে, মানে সে তার সব নিজের মানুষকে দিয়েছে অন্যায়ভাবে, এটাকে বলা হয় স্বজন প্রীতি, নেপোটিজম। তারপর দেখেন এখানে 21 নাম্বার, এটা অনেকটা অ্যানালজির মতো। শ্রাইন মানে হলো মন্দির। ঠিক আছে, তীর্থযাত্রীরা, পিলগ্রিম শব্দের অর্থ হলো তীর্থযাত্রীরা মন্দিরে যায়। আর পিক মানে হচ্ছে তোমার হচ্ছে পাহাড়ের চূড়া, পর্বতের চূড়াকে পিক বলা হয়। আর পিকে আরোহণ করে কে? ক্লাইম্বার। হ্যাঁ, পর্বতারোহী পর্বতের শিখরে যায়, মানে উঁচু স্থানে যায়। আর তীর্থযাত্রীরা, হজ যাত্রীরা বা তীর্থযাত্রীরা মন্দিরে যায়। এটা এইভাবে মিলাইতে হবে। ঠিক আছে, শিখর। যাই হোক, ক্লাইম্বার হবে উত্তর। তারপর 22 নাম্বার দেখেন, এটা একটা ইডিওমেটিক ভার্সন, বললাম না, ইডিওমান্স ফ্রেজ। বলছে আই অ্যাম নট দ্যাট নেইভ, মানে আমি বোকা নই। এটার অর্থ হলো আমি বোকা নই। ঠিক আছে, তার মানে কি? আমি চালাক। তাহলে এটার দেখে, এটার উত্তরটা হবে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি গতকাল জন্মগ্রহণ করি নাই। তার মানে তুমি আমার এত বোকা মনে করো না, আমি গতকাল জন্মাই নাই, আমার বয়স হয়েছে, মানে আমি চালাক, আমি বুঝি সব কিছু, এটা বুঝাইছে। ঠিক আছে, ওকে। আমি সাদাসিধে নই, ইয়েস, আমি চতুর আছি, আমি চালাক আছি, আমার জন্ম গতকাল হয় নাই। তুমি এমনভাবে কথা বলতেছো যেন আমি গতকালই জন্ম নিছি। নো, আমার একটা অভিজ্ঞতা আছে, এটা বুঝাইছে আর কি। জি, ওকে। আচ্ছা, তারপর 23 নাম্বারটা দেখেন, দ্য মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইটস, মেনি অফ হুইচ না, মেনি অফ হুইচ হবে। এই যে এখানে কনজাংশন বসাইতে হবে, এটা একটা ক্লজের মাঝখানে না, এই জন্য হুইচটা বসাতে হবে। মেনি অফ হুইচ, যাদের অধিকাংশই আর থ্রেটেন, তাই যেহেতু মেনি আছে তাহলে এই জন্য এখানে কি হয়েছে দেখো, আর হয়েছে। ঠিক আছে, এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন হি ফট, এটাও কিন্তু একটা ফ্রেজ। এটা অর্থ হচ্ছে তোমার টুথ অ্যান্ড নেল, মানে প্রাণপণে। হ্যাঁ, প্রাণপণে মানে হচ্ছে সে হি ফট, সে যুদ্ধ করেছিল মনে প্রাণে, প্রাণপণে মানে সর্বোচ্চ চেষ্টা করা, টু ডিফিট দ্য এনিমি। তাহলে এটাও কিন্তু একটা ফ্রেজ, এগুলো কমন ফ্রেজ, পরীক্ষা বিভিন্ন জায়গায় আসে। যথাসাধ্য চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা। ঠিক আছে,
ইয়েস। এবার দেখেন 25 নাম্বারটা, কনজেনিয়াল মানে হচ্ছে তোমার অনুকূল পরিবেশ, সুবিধাজনক। আর এটার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে দেখেন অ্যান্টোনিম হচ্ছে হোস্টাইল। কেমন? একটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল, শত্রুতাপূর্ণ মানে প্রতিকূল। অ্যান্টোনিম চেয়েছে, এই জন্য উত্তরটা কি হবে? হোস্টাইল। ইয়েস, প্রতিকূল। তারপর দেখেন 26 নাম্বারটা। 26 নাম্বারটা বলছে ক্যানাইন পপুলেশন। ক্যানাইন মানে হচ্ছে ক্যানাইন ইজ রিলেটেড টু ডগ। ক্যানাইন মানে হলো কি? কুকুর, ডগ। আর বোবাইন, বোবাইন শব্দের অর্থ হচ্ছে কাউ। ঠিক আছে? তাহলে এটা কুকুর সংক্রান্ত। ক্যানাইন পপুলেশন মানে যে দেশে সবচেয়ে বেশি কুকুর আছে, যে দেশে সবচেয়ে বেশি কুকুর আছে। চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ডস ক্যানাইন পপুলেশন। চায়নার মধ্যে অনেক কুকুর আছে মানুষের, পেট ডগ বলে এগুলাকে। কেমন? তাহলে ক্যানাইন মিন্স আসলে কি? ডগস, কুকুরকে বোঝাচ্ছে। বোবাইন মিন্স কাউ। ওকে। তারপর দেখেন টু হ্যাভ আদার ফিশ টু ট্রাই, এটাও একটা ফ্রেজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ঠিক না? এটাও একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, ঠিক আছে? টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মিনস হচ্ছে টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, মানে আরও গুরুত্বপূর্ণ কাজ থাকা। টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, আরও অনেক কিছু আছে গুরুত্বপূর্ণ, আরও কিছু জরুরি। হ্যাঁ, জরুরি কিছু কাজ। হ্যাঁ, মানে আমার আরও কিছু জরুরি কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কিছু করার আছে। ঠিক আছে? টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, এটা একটা ফ্রেজ। ওকে। তারপর দেখেন নেস্ট মানে হলো পাখির বাসা। ক্যানেল অর্থ হলো মনে হয় কুকুরের যে ভাষা সেটা। আর বারো শব্দের অর্থ হলো গর্ত বা বাসা। এটা এই প্রত্যেকটা হচ্ছে বাসস্থান, যেখানে থাকে। তাহলে এই 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 চারটা শব্দের মধ্যে কোনটা একটু ব্যতিক্রম? সেটা হলো ফিদার। ফিদার মানে হচ্ছে পলক, ফলক, ঠিক না? পাখির ফলক, ঠিক না? তোমার এই যে তোমার এই যে পাখির যে পাখাটা আছে সেটাকে ফিদার বলে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তাহলে এখানে ব্যতিক্রম কোনটা? এটাই। আর বাকি সবই তো এক একটা প্রাণীর বাসস্থান, থাকার জায়গা। পাখির থাকার জায়গাকে, পাখির বাসাকে বলে নেস্ট। ক্যানেল মানে কি শিয়ালের নাকি কুকুরের? আমি তো ভুলেই গেলাম। তারপর হচ্ছে বারো শব্দের অর্থ হলো ওই যে কোনো ছোট প্রাণীর বাসস্থানকে বোঝানো হয়, এরকম আর কি। প্রত্যেকটা এখানে প্লেসকে বুঝাইছে, বাড়িকে বুঝাইছে, ফিদার দ্বারা সেটা বুঝাই নাই। তাহলে ওটাই ব্যতিক্রম, অড। ইয়েস। এই যে আমি বললাম পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, ঠিক আছে? পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, দেখতে পেয়েছেন? পিন পয়েন্ট এরর, ইয়েস। এটা আসছে দেখেন, দ্য গার্ল ওয়ার সরি টু হ্যাড, না তো টু হ্যাভ হবে। টু হ্যাভ মিসড, তাহলে উত্তরটা কি হবে? বি। বিতেই ভুল আছে, এই জন্য উত্তরটা বি হবে। টু হ্যাভ মিসড, টু হ্যাভ মিসড দ্য গার্ল ওয়ার সরি টু হ্যাভ মিসড দ্য, ইয়েস, ঠিক আছে? এই পিন পয়েন্ট এরর কিন্তু কোনো নির্দিষ্ট টপিক না, সমস্ত গ্রামার পিন পয়েন্ট এরর। এটা কিন্তু কোনো নির্দিষ্ট টপিক না। টু হ্যাড না হয়ে টু হ্যাভ হবে এখানে, ভুলটা এই স্থানে, ঠিক আছে? তারপর দেখেন 30 নাম্বার, নাসরিন সেইড হি উড, বোরো হবে না, এটা একটু অর্থ দিতে হবে, মানে সে আমাকে ধার দিবে। বোরো মানে ধার করা, আর ল্যান্ড মানে হলো ধার দেওয়া। তাহলে ধার দেওয়া ইংরেজি কিন্তু ল্যান্ড, ঠিক আছে? তাহলে উত্তরটা বোরো না, এখানে কি হবে? ল্যান্ড। ল্যান্ড মানে ধার দেওয়া, ঠিক আছে? তাহলে উত্তরটা এ হবে, এতে ভুল আছে, এই জন্য উত্তরটা ভুল আছে, কারণ এটা এতে হবে এই জন্য, ঠিক আছে? তাহলে এখানে ভুলটা হলো এ নাম্বারে, বোরো না হয়ে কি হবে? ঠিক আছে, বোরো না হয়ে ল্যান্ড হবে। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তো আমরা প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন দেখলাম যে কোন স্টাইলের প্রশ্নগুলো হচ্ছে, এটা আমরা দেখলাম কিভাবে প্রশ্নটা লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে, গ্রামার থেকে হয়েছে, মেমোরাইজিং পার্ট থেকে হয়েছে। এভাবে তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা তোমরা এভাবে প্রত্যেকটা জায়গায় একটা কি পেয়ে যাচ্ছ,
মানে একটা মানে একটা এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যাবে বিগত সালের প্রশ্নগুলো দেখলে যে তোমার কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। একজনের প্রশ্ন করছে এত টপিক এখন পড়া কিভাবে সম্ভব, হ্যাঁ এখন তো আর পড়া সম্ভব না, এই জন্য তো বললাম তোমাকে এখন তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখবে, শুধু বেশি বেশি তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো বেশি বেশি দেখবে, ঠিক আছে? তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো বেশি বেশি দেখবে, এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা এতক্ষণ ধরে দেখলাম সেটা হচ্ছে তোমার এই যে 30টা প্রশ্ন দেখলাম বি ইউনিটের, আমরা যে 30টা প্রশ্ন আমরা এখন এতক্ষণ ধরে দেখলাম, এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা যে টপিকগুলোর কথা বললাম তার একটা প্র্যাকটিক্যাল নমুনা আমরা এখানে দেখতে পেয়েছি। বুঝতে পারলাম? না, পিন পয়েন্ট এরর সব তো পড়া সম্ভব না। আমরা এরপর দেখি এই যে তোমার বি ইউনিটের একটা প্রশ্ন দেখি, এই যে দেখেন ইনভার্সন থেকে আসছে, ইনভার্সন, ঠিক আছে? এই যে ইনভার্সন থেকে আসছে, অনলি আফটার এন্টারিং দ্য স্টোর, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এটা ইনভার্সন থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে দ্য লিডার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কি হবে? ইজ দ্য লিডার ইজ গোয়িং টু দ্য পার্টি অফিস টুডে দেন হি অ্যান্ড হিজ পিপল, আবার দেখতে হি অ্যান্ড হিজ পিপল, তাহলে এখানে আর হবে, তাহলে ইজ আর উত্তর, ডি নাম্বারটা উত্তর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই আসছে কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখি তারপর হচ্ছে তোমার ডিসপোর্স রেফার্স টু পিপল হু আর, বলো এটা কি হবে? এটা কত সালে আসছে প্রশ্নটা? 2022-23। তোমরা একটু দেখো, আমি একটু এই প্রশ্নটা নিচ্ছি, তোমরা একটু দেখো, আমি একটু পরে দেখতেছি। এটা 22-23-এর প্রশ্ন না, আমরা একটু মূল প্রশ্নটাতে যাই। হ্যাঁ, এই যে দেখেন ডি ইউনিটের আমি এই প্রশ্নটা খুঁজতেছিলাম, এই যে এটা হলো, এটা সম্ভবত ডি ইউনিট, এই যে 23-24 ডি ইউনিটের প্রশ্নটা, ঠিক আছে? এটা ডি ইউনিটে যে বি সি ডি, আর কেন অলদো ইট ক্যান বি ড্রাইভ, ড্রাইভের পরে প্রিপোজিশন কি হয়? ফ্রম হয়, এটা আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন থেকে আসছে। তারপর হচ্ছে অয়েল, কয়েল, টার, কেরোসিন ইজ ইউজুয়ালি প্রডিউসড, এখানে একটা স্পেস আছে, স্পেস কেমন? এই যে প্রডিউসের পরে প্রিপোজিশন বাই হবে, উত্তর এ। এটা ডি ইউনিটে আসছে এই প্রশ্নটা, এটা ডিতে আমরা একটু আর্লি এটা একটু দেখাই দিই, তাহলে আমাদের কাছে একটা অভিজ্ঞতা হয়ে যাবে ডি ইউনিটের উপর একটা। তারপর হলো 2 নাম্বার, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে 50 পিপল আছে এই জন্য, ঠিক না? তাহলে ফিউয়ার দেন হবে, ফিউয়ার দেন, কারণ ফিউয়ার বসবে, কারণ এটা কাউন্টেবল নাউন, ঠিক না? ডিটারমিনার থেকে আসছে, ডিটারমিনার থেকে প্রশ্নটা হয়েছে, ঠিক আছে? নো ফিউয়ার দেন 50 পিপল ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক না? তারপর আমরা দেখতে পাচ্ছি ল্যাটিন ওয়ার্ড সিরকা, এই যে দেখছেন, এই যে একটা শব্দ সিরকা, শব্দের অর্থ হলো কি?
অ্যাবাউট, প্রায়, প্রায়, এটা অর্থ হলো প্রায়। কেমন? এটা একটা ল্যাটিন শব্দ, এটা পরীক্ষা আসছে। তারপর দেখেন 4 নম্বরে আসছে সাবজুডাইস। সাবজুডিস হচ্ছে তোমার যেই বিষয়টা এখনো মামলাধীন, মানে কোর্টের অধীন। তাহলে কোর্টের অধীন মামলা চলমান সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে দ্য কেস হুইচ ক্যান নট বি ডিসকাসড ইন দ্য মিডিয়া, তাহলে যে বিষয়টার উপর মামলা চলমান সেটা নিয়ে আসলে মিডিয়ায় কথা বলা যায় না, এটাকে সাবজুডিস, যেটা তোমার হচ্ছে বিচারাধীন, এটা বোঝাচ্ছে বিচারাধীন। হ্যাঁ, এটা বুঝতে হয়। তারপর 5 নাম্বার আমরা দেখছি কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড নট দ্যাট টেক পার্ট। এই যে নরের পরও এখানে সাবজেক্ট ভার্ব এটাই বসবে। এটা নরের যে বিষয়টা, এটা কনজাংশনের মধ্যে আছে। ধরো নটটাকে তুমি কোরিলেটিভ কনজাংশন বলতে পারবা। এই টপিক থেকে দিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইফ আই আর ইউ। এই যে দেখো ইফ আই আর ইউ, তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস আর থাকলে এরপরে কি হয়? উড প্লাস বাই, আই উড বাই। কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কন্ডিশনাল, ঠিক না? আনরিয়েল এবং আনরিয়েল কন্ডিশনাল যেটাকে বলে। তারপর দেখতে পাচ্ছি আমরা দ্য ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, এই যে তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যেটা, সেটা পরীক্ষা আসছে। 8 সেঞ্চুরি ওল্ড, আমরা জানি 8 সেঞ্চুরিজ হবে না, সেঞ্চুরি হবে। তোমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ পড়েছো লেকচার 1-এ। এই প্রশ্নটা লেকচার 1 না, সরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনার মধ্যে আছে, লেকচার 7 সম্ভবত। 8 সেঞ্চুরিয়ান ওল্ড, ঠিক আছে? লেকচার 7 না, লেকচার 6 আর কি। হ্যাঁ, তারপর হলো তোমার 8 নম্বরে দেখো এ পারসন হু স্টাডিজ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, যে ভাষার বিভিন্ন ইতিহাস নিয়ে গবেষণা করে তাকে কি বলা হয়? ফিলোলজিস্ট বলা হয়, ভাষা তত্ত্ববিদ, ফিলোলজিস্ট। কেমন? যে ব্যক্তি ভাষার ইতিহাস নিয়ে গবেষণা করে তাকে কি বলে? ফিলোলজিস্ট, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ক্লাইমেট শিফটস ডিসরাপ্টস ফ্রেমিং অ্যান্ড ওয়েপ আউট, মানে নিঃশেষ করে ফেলা, মানে ধুয়ে মুছে শেষ করে ফেলা থাউজেন্ডস অফ স্পেসিস অ্যানিমাল, ঠিক আছে না? ক্লাইমেট চেঞ্জ, ডিসরাপ্ট ফার্মিং অ্যান্ড ওয়েপ আউট, মানে হচ্ছে মুছে ধুয়ে শেষ করে ফেলা, ধুয়ে মুছে থাউজেন্ডস অফ স্পেসিস, হাজার হাজার প্রজাতিকে এটা শেষ করে দিয়েছে, অপসারণ করেছে। হ্যাঁ, মানে ক্লাইমেট চেঞ্জের পরে অনেকগুলো প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে এটার কারণে। হ্যাঁ, অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। ওকে, তারপর হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট, ওই যে বললাম সাবজাংটিভ ভার্ব। এই যে দেখো সাবজাংটিভ, কেমন? সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্নটা হয়েছে, ফাইন্ড হবে। আমরা জানি নেসেসারি দ্যাট যাই বসুক না কেন এরপর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে এই জন্য ফাইন্ড হবে, নট ফাইন্ডস, ঠিক আছে? সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্নটা আসছে। তারপর তোমার ইন হোয়াট টাইপ অফ হ্যাবিটেট ডাজ এ পোলার বিয়ার, মানে হচ্ছে মেরু ভাল্লুক কোথায় থাকে? তুন্দ্রা অঞ্চলে, যেখানে ঠান্ডা পড়ে, ঠান্ডা যেই তোমার পর্বতগুলো আছে তোমার, এই সেখানে হচ্ছে এই পোলার বিয়ারটা বসবাস করে। পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক, ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে তোমার দেখো ফর ইউর কোঅপারেশন, তাহলে এখানে অর্থ, এই যে এটা কনজাংশন থেকে আসছে, কানেক্টরস থেকে। বাট ফর হবে, বাট ফর, এখানে বাট হবে। বাট ফর মানে হচ্ছে না হলে, হ্যাঁ, বা ছাড়া। উইথাউট না, এটা উইথাউট বলা যাবে না। বাট ফর মানে বাট ফর ইউর কোঅপারেশন, তোমার সাহায্য না হলে শি উড হ্যাভ ফেল, সে ফেল করতো, নইলে, না হলে, জি। এটা হচ্ছে 12 নম্বর, এটা কনজাংশন কানেক্টরস থেকে আসছে। আর আমরা জানি এটা একটা ইনভার্সন, এটা সাবজেক্ট হলো ইউজেস, যেহেতু সাবজেক্টটা ইউজেস এই জন্য ভার্বটা কি হবে? আর হবে, ভার্বটা প্লুরাল হবে। এখানে সাবজেক্ট কিন্তু সুইট না, এটা হচ্ছে আমরা এটা পড়েছি, লেকচার শিটে আছে, এটা হুবহু আছে লেকচার শিটে তোমাদের। হ্যাঁ, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মূলত বাক্যটা ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এটা ইনভার্সন হওয়ার কারণে আগে ভার্ব পরে সাবজেক্ট বসছে, এখানে সাবজেক্ট কিন্তু ইউজেস, তাহলে উত্তরটা কি হবে? আর হবে, ঠিক আছে? তারপর ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে কি বলে? রাক্ষস। এ ক্যানিভাল, মাংসাশী ব্যক্তি, ক্যানিভাল। ক্যানিভাল মানে যে ব্যক্তি মানুষের মাংস খায়, ঠিক আছে? রাক্ষস, ঠিক আছে? তারপর আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং, তাহলে অপোজিট মিনিং, ইনহ্যান্স মানে বৃদ্ধি পাওয়া, ইমপ্রুভ মানে বৃদ্ধি, প্রসিড মানে অগ্রসর, কন্টিনিউ মানে অগ্রসর, বিগিন মানে শুরু করা, ইনিশিয়েট মানে শুরু করা, এক্সপান্ড মানে প্রসারিত করা, কন্ট্রাক্ট মানে হলো সংকুচিত করা। এটাই হচ্ছে উত্তর। বিপরীত অর্থ আছে এটাতে, এক্সপান্ড মানে হচ্ছে প্রসারিত করা, আর কন্ট্রাক্ট মানে হচ্ছে তোমার সংকুচিত করা। এই জন্য উত্তরটা সি হবে।
তারপর আমরা দেখতে পাচ্ছি দ্য টিম কন্ডাক্টেড অ্যান, এটা অর্থ অনুযায়ী এক্সস্টিভ হবে। এক্সস্টিভ মানে এখানে সামগ্রিক বোঝাচ্ছে, সামগ্রিক। দ্য টিমটি কন্ডাক্টেড পরিচালনা করেছিল অ্যান এক্সস্টিভ অ্যানালাইসিস, একটি সামগ্রিক পর্যালোচনা, সম্পূর্ণ, হ্যাঁ সামগ্রিক, এন্টায়ার, সেটাকে বোঝানো হচ্ছে, এক্সস্টিভ হবে। হ্যাঁ ঠিক আছে। আর কারসরি মানে কিন্তু ভাষা, ট্রাইবাল মানে গোত্রীয়, অল্প, সুপার প্লাউজ মানে হচ্ছে অতিরিক্ত, এগুলো কোনোটা অর্থের সাথে যাচ্ছে না, এক্সস্টিভ, এটার দ্বারা বোঝাচ্ছে 16 নাম্বারটা। লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্নড, এই যে ইনকাম করা, এটা কিন্তু আনকাউন্টেবল, এই জন্য মাছ হবে, কেমন, তাহলে টোয়াইস, গত বছর মিজান তার ভাইয়ের থেকে 2 গুণ বেশি টাকা ইনকাম করেছে, সেটা বলছে, ঠিক আছে, টোয়াইস এজ মাচ এজ, হ্যাঁ টোয়াইস এজ মাচ এজ, ঠিক আছে ওকে। আবার অনলি আফটার, এই যে অনলি আফটার থাকার কারণে এটা কি ইনভার্সন না, ইনভার্সন, তাহলে ডিড আই লার্ন, ডি নাম্বারটা উত্তর, ডিড আই লার্ন আগে ভার পরে সাবজেক্ট হবে, ইনভার্সন, এই যে ইনভার্সন থেকে আসছে, এটা ইনভার্সন থেকে এই প্রশ্নটা হয়েছে, ঠিক আছে না, 18 নম্বরটা ইনভার্সন থেকে আসছে। তারপর কোরাম মানে হচ্ছে রিকোয়ার্ড নাম্বার, কোন একটা মানে সংসদের যেটা না হলে সংসদ বসে না, তাকে কোরাম বলে, মানে 2/3 সংসদ সদস্য উপস্থিত না থাকলে অ্যাসেম্বলি হতে পারে না, এটাকে রিকোয়ার্ড কোরাম বলে, মানে তোমার প্রয়োজনীয় সংখ্যা, রিকোয়ার্ড নাম্বার, ওকে, এটা আমরা সবাই জানি, অনেকটা জিকের প্রশ্ন। আর অলিগার্কি মানে শব্দের অর্থ হচ্ছে তোমার গোষ্ঠীতন্ত্র, গোষ্ঠীভিত্তিক শাসন, ঠিক আছে, গোষ্ঠীতন্ত্র, কেমন, হ্যাঁ, মানে এ গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ দ্য পাওয়ারফুল পিপল, ঠিক আছে, এমন একটা গ্রুপ, স্বল্প সংখ্যক মানুষ যেটা খুবই পাওয়ারফুল, যারা রাষ্ট্র চালায়, ঠিক আছে, তাদেরকে অলিগার্কি বলে, মানে গোষ্ঠীতন্ত্র, একটা ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে ছোট একটা গোষ্ঠী যারা খুবই পাওয়ারফুল, যারাই পুরো দেশটাকে চালায়, এটাকে বলা হয় অলিগার্কি, ঠিক আছে। হ্যাঁ আমরা একটু পরে শেষ করে দিব, নামাজের সময়, একটু ওয়েট করো, আমাদের তো আর কয়েকটা প্রশ্ন আছে, তারপর আমরা বি এবং ডি দুইটা এক্সাম্পল দেখায় পরে আমরা শেষ করে দিব, একটু ওয়েট করো। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, এই আর্নিংটা কি জিজ্ঞেস করছে এখানে, তাহলে আর্নিংটা কিন্তু এখানে জিরান, এটা একটা সাধারণ কথা, ঠিক না, আর্নিং মানি, টাকা ইনকাম করা, ইনকামরত টাকা না, টাকা ইনকাম করা, সাধারণ একটা কথা, জিরান এটা, ঠিক আছে। তাহলে 21 নাম্বারটার উত্তরটা হলো জিরান, এটা জিরান পার্টিসিপল থেকে আসছে। সোজ দ্য বেস্ট ডিফাইন্স প্রোসেক, প্রোসেক শব্দের অর্থ হচ্ছে তোমার সাধারণ, মানে সাধারণ আর কি, ঠিক আছে। তাহলে এটার অস্টেন্টেশাস, কেমন, এটা হচ্ছে যে ঝাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ, এটা কি, এটা কি অপোজিট ওয়ার্ড বলছে নাকি, সোজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স প্রোসেক, না তো, এটা অস্টেন্টেশিয়াস তো হবে না, এটা উত্তরটা কি হবে, এটা তো বেস্ট ওয়ার্ড, সিনোনিম হবে, অর্ডিনারি হবে না তাহলে নাকি, একটু দেখি, প্রোসেক শব্দের অর্থ হলো গতানুগতিক, ব্যরসিক, সাধারণ, কবিত্বহীন, তাহলে কি অর্ডিনারি হওয়ার কথা না, অর্ডিনারি মানে তো অসাধারণ নাকি, অর্ডিনারি অর্থ তো অসাধারণ, একটু দাঁড়াও, মানডেইন অর্থ কি, মানডেইন, মানডেইনটা হবে মনে উত্তর, সাধারণ, সাংসারিক,
সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। মানডেইন হবে এটার উত্তরটা সম্ভবত। মানডেইন হবে, ঠিক না? নাকি ঠিক আছে? এটা উত্তরটা কি মানডেইন হবে? প্রোসেইক, সাধারণ মানুষকে বোঝাচ্ছে আর কি। মানডেইন মানে হচ্ছে তোমার সাংসারিক, তোমার পার্থিব সাধারণ জিনিসকে বোঝাচ্ছে সম্ভবত আর কি। হ্যাঁ, এটা একটু আমি দিয়ে রাখলাম, এটা একটু ভালো করে দেখে করতে হবে। কেমন? আমার এখন যেটা মনে হচ্ছে মানডেইন, ভুলও হতে পারে, তোমরা একটু চেক করে নিও। আচ্ছা, তারপর 23 নাম্বার, ইউর ফাদার শুড নট সো মাচ প্রেশার অন ইউ অ্যান্ড হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস ইদার। এই যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, যেহেতু এখানে নট আছে, নট তাহলে কি হবে? বাক্যের শেষে কি বসে? ইদার। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। কেমন? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এটা নেগেটিভ এগ্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, এটা নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, তারপর ওহ নো আই এম ইন দ্য রং ক্লাসরুম এগেইন, আন্ট আই, এখানে একটা আই মিসিং হয়েছে, নাম্বারটা উত্তর হবে। আমরা জানি যখন অক্সিলারি ভার্ব সহ প্রথমটা নিয়ে আসে তখন আই থাকলো আর হয়, ঠিক না? এম আই নট দিতে হবে অথবা আন্ট আই দিতে হবে। এম আই নট অথবা আন্ট আই, তাহলে সেই হিসেবে উত্তরটা কি? এ হওয়ার কথা। হোয়াট সাউন্ড ইজ দ্য অ্যাট্রিবিউটেড টু এ লায়ন, সিংহের আওয়াজটা কি? সিংহের আওয়াজকে কি বলে? গ্রোল, নাকি? সিংহের আওয়াজ হচ্ছে গ্রোল, গর্জন করা। সিংহের গর্জনকে কি বলে? গ্রোল। তারপর ক্লিশা মানে হচ্ছে অ্যান ওভার ইউজড এক্সপ্রেশন। হ্যাঁ, ক্লিশাই, ঠিক আছে, এটা একটা ফ্রেজ। তারপর ফিজিক্যাল জিওগ্রাফার্স স্টাডি সয়েল বিকজ অফ ইটস ফান্ডামেন্টাল পজিশনস, পজিশনের পরে প্রিপোজিশন কি হয়? ইন হয়, তাহলে এখানে ইন হবে। ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস ইম্প্যাক্টের পরে প্রিপোজিশন কি হয়? অন হয়, তাহলে উত্তর কোনটা? বি নাম্বারটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ইন এবং অন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এই যে তোমার কি বলে এটাকে, pinpoint error আর কি। লুইস ব্রেইলি ডিজাইনড এ ফর্ম অফ কমিউনিকেশন able to হবে জানা, enabling কেন হবে? বা enable to বা able to convey, এ নাম্বারে ভুল, enabling না, এখানে able অথবা enable হবে। ঠিক আছে, বা enabled, able to convey, কেমন? এটা হবে, এই জন্য এ নাম্বারে ভুল। 29 নাম্বার, করিম অলওয়েজ অ্যারাইভস লেটলি, না তো, করিম অলওয়েজ অ্যারাইভস লেট, এখানে লেটলি না, লেট হবে, বি নাম্বারে ভুল। আর 30 নাম্বার, হোয়াইল ভার্বালাইজেশন ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইন এক্সিস্টেন্স, হিউম্যান মেক ইউজ অফ মেনি আদার সিস্টেম, আদার সিস্টেম না তো, এটা হবে আদার সিস্টেম, আদার সিস্টেমস। হ্যাঁ, তাহলে ভুলটা কিন্তু এই এস এর মধ্যে, সি নাম্বারটাতে ভুল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডি ইউনিটের কোয়েশ্চেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কম্প্রিহেনশন নাই। তাহলে আমি তোমাদেরকে একটা বি ইউনিটের প্রশ্ন দেখালাম আর একটা ডি ইউনিটের প্রশ্ন দেখালাম। ঠিক আছে, এই দুইটার মধ্য দিয়ে তোমরা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গেদার করেছো। এবার তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিবে। মূল কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এখন তোমার কাজ হলো বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়া। 28 নাম্বারটা কি হয়েছে? লুইস ব্রেইলি ডিজাইনড এ ফর্ম অফ কমিউনিকেশনস এনাবলড টু কনভে, এনাবলড হইতে পারে, এনাবলড, এনাবলিং হবে না। ঠিক আছে, এনাবলড টু কনভে, ঠিক আছে, বা এনাবলড, এটা এনাবলিং হবে না, ভুলটা এখানেই। ঠিক আছে, ডিজাইনড এ ফর্ম অফ কমিউনিকেশন এনাবলড টু, এনাবল হতে পারে অথবা এবল টু হইতে পারে,
কিন্তু এনাবলিং হবে না, এটা অর্থের সাথে যাচ্ছে না। তো তাহলে আমরা একটা বি ইউনিটের কোয়েশ্চেন দেখলাম, একটা ডি ইউনিটের প্রশ্ন দেখলাম। এবার তোমাদেরকে প্র্যাকটিক্যালি মোটামুটি সব কথা বলা হয়েছে। ইনশাল্লাহ এখন তোমরা সেভাবে প্রিপারেশন নিবেই আর কি। তো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বি এবং ডি ইউনিটের প্রিপারেশন ভালো করে নাও, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখো, আর চেষ্টা করো প্রিভিয়াস ইয়ার সমস্ত কোয়েশ্চেন পড়ে যেতে চেষ্টা করবে। বাংলা, জিকে, ইংলিশের সমস্ত প্রশ্ন পড়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আবারও বলছি প্রশ্ন অনেক রিপিট হয়, বিগত সাল থেকে অনেক প্রশ্ন হয়, এজন্য এগুলো মিস করা যাবে না। এগুলো যদি করেন তাহলে কিন্তু ধরা খাবেন। এই জন্য যদি 100টা প্রশ্নের মধ্যে যদি 20 থেকে 30টা প্রশ্ন বিগত সাল থেকে আসে বা কমন পড়ে, তাহলে তো হইলই। অনেক কোয়েশ্চেন কিন্তু কমন পড়ে যাচ্ছে, পরে কিন্তু 30-40টার কাছাকাছি মোটামুটি বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি দেখবা ঘুরে ঘুরে ওখান থেকে প্রশ্নগুলো থাকে সাধারণত। এবার দেখা যাক ইনশাল্লাহ। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো করতে পারবে, এই আর কি। তো যাক, তোমাদের সাথে আবার অনেক দিন পরে দেখা হলো, মাঝখানে ফোকাসের ক্লাসের পর আজকে আবার দেখা হলো। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে সবার জীবনের জন্য উন্নত সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করে তোমরা যেন জীবনে অনেক বেশি সফল হতে পারো, তোমার প্রত্যাশিত জায়গায় যেতে পারো, সেই কামনা সেই দোয়া রেখে আমি আজকের ক্লাসটি তোমাদের সাথে এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কোনো দিন যদি দেখা হয়, সেই কামনায় সেই দোয়া রেখে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।